সব জানতা শমসের মানে ওর ভাবটা ছিল যে আমি সব জানি। সোশ্যাল আ মিডিয়া। তো হুম। এই সোশ্যালিজম হতে যে আমরা কি একটু আনসোশ্যাল হয়ে যাচ্ছি না? মানে আমার পাশে কে কি করছে সেটা আমি খবর নিতে পারতেছি না। কিন্তু আমেরিকায় কি হচ্ছে সেই খবর কিন্তু আমি সেই সব খবরটা এবং আমি জানছি। আচ্ছা উম আপনার ভিতরে এই বিষয়ে প্রশ্ন আছে কিনা কখনো যে তো কাউন্সেলিং শুধু যে বাচ্চাদের করবে তা না। প্যারেন্টিং ও করা দরকার। অবশ্যই। আমাদের দেশে যেটা হলো আমাদের দেশে প্যারেন্টিং একজন বাবা খুব কষ্ট করে বড় হইছে। সে চিন্তা করে তার ছেলেটাও কষ্ট করে বড়। কিংবা আবার উল্টা চিন্তা করে যে আমি এই কষ্ট করছি আমার ছেলেকে এই কষ্ট করতে দিব না। একটা লেখা লিখবো যখন আমি জানছি অথেন্টিক আপনার সোর্স থেকে। অথেন্টিক সোর্স থেকে আমি অ্যা বইয়ের পাতা উল্টে ওই তথ্যটা আমি নিচ্ছি। তখন কিন্তু সেটা আমার ব্রেইনে থেকে যাচ্ছে। তো যখন আমার ব্রেইনে জিনিসটা স্থায়ী হবে, আমি আত্মস্থ করতে পারছি, আমার বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারছি। তো শিক্ষার্থীরা এখন যদি বলেন আমার পেশা কি? আমি আসলে বলতে পারি না কাউকে যে আমার পেশা কি। হুম, কারণ আমি তো আসলে কিছু করি না। আপনি অনেক কিছুই করেন। আমি কিছুই করি না। আমি কি বলি? কথা বলি। আপনি গুরুত্বপূর্ণ কাজ করেন। কথা বলি এখন কথা বলাটা কি? আমার চিন্তা যে আমি আ টানা ১০০ জনের লোকের সাথে ইন্ডিভিজুয়াল লোকের সাথে কথা বলব। তার মনের কথাটা শুনবো। ওখান থেকে শুনে আমি কি জানি তার সাথে আমি ক্রস ম্যাচ করব। ব্লাড যেমন ক্রস ম্যাচ করে, করে আমি ওখান থেকে একটা অন্তর্নির্যাস যেটা বলে সেটাকে বের করতেছি। করে এখান থেকে যা হয় সেই ফাইনাল রেজাল্টটা আমি আমার বন্ধু সার্কেল বলেন, পরিচিতি বলেন এদেরকে দিচ্ছি। এখন আর যদি বলেন পৃথিবীর মধ্যে একমাত্র একটা ব্যক্তি যদি থাকে যার কোনো হতাশা নেই সেটা আমি দাবি করি। প্রাইম টক কথার গভীরে সত্যের সন্ধানে প্রেজেন্টেড বাই এমবিটিভি বাংলা। দর্শক এমবিটিভি বাংলার নিয়মিত আয়োজন প্রাইম টক। আর আজকে প্রাইম টকে আমার সাথে আছেন গেস্ট এবং হোস্ট হিসেবে ফারজানা বিথি। আসসালামু আলাইকুম। আমি ফারজানা বিথি। আমার সাথে রয়েছেন শরীফ মিরাজ হোসেন। তিনি একাধারে উপস্থাপক এবং সংবাদ বিশ্লেষক। আজ আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। শুনতে আমাদের সাথেই থাকুন। আ ফারজানা, আজ আসলে একটু ব্যতিক্রমভাবে আমি অনুষ্ঠানটা করতে চাচ্ছি। সবসময় তো আসলে অনেক বিশেষজ্ঞরা আমাদের কাছে আসেন। তো তাদের কথা শুনি। তো আজ যেটা হবে আপনি বলবেন, আমি শুনবো, আমি বলবো, আপনি শুনবেন। তো আমরা কিছু পয়েন্ট নিয়ে আসি যে পয়েন্টগুলো আমরা কথা বলতে পারি। অবশ্যই। তো শুরু করি। আ আমার সামনে পত্রিকা আছে। জি। তো পত্রিকা পড়তেন আগে কখনো? হ্যাঁ, পত্রিকা আমি আগে খুব পড়তাম কাগজ। এখন ই-পেপার পড়া হয়। ফোনে আ বেশি পড়া হয় আরকি। কাগজটাও আমি পড়ি। পড়ি না একেবারে তা আচ্ছা, নয়। আচ্ছা। কারণ আমি লিখিও এবং আমি পড়িও। হুম। তো এই আমরা এনালগ থেকে যে সরাসরি ভার্চুয়ালে আসলাম এর মধ্যে আসলে অনেক গ্যাপ একবারে তো আর আসেনি। আস্তে, আস্তে আগে। তো পত্রিকার পাতা না ফেসবুকের পাতা কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? আ স্বাচ্ছন্দ্য বলতে গেলে আসলে মানুষের ব্যস্ততার জীবন, হুম, যেটা সহজ হয় ব্যবহার করতে। সেক্ষেত্রে বলব যে সবসময় ব্যাগে থাকে বা হাতে থাকে মোবাইল ফোন। হুম, হুম। তো মোবাইল ফোনটা বেশি সহজে ব্যবহার করা যায়। তাই বলে পত্রিকার গুরুত্ব কমে যায়নি। আমি মনে করি। আচ্ছা, আচ্ছা। না সে ঠিক বলছেন সেটা। যেমন আমি তো পত্রিকায় খবর পড়ে ফেলি একবার রাতে। মানে নিউজ ফিডে তো সবসময় আপডেট থাকে। আগে তো একদিন অপেক্ষা করতে হতো যে কি খবর আসে। এখন তো তা না। মিনিটের ভিতরে খবর পৌঁছে যায়। সেই খবরগুলো দেখার পরও আ সকালবেলা এসে পত্রিকা না দেখলে কেমন যেন শূন্যতা একটা আ সেটাই। মানে মনে হয়। আমাদের চায়ের কাপের সাথে একটা পত্রিকা না থাকলে বাঙালির হুম, বা হুম, অন্য বিশ্বের যেকোনো দেশেই দেখবেন যে পত্রিকা না হলে জমেই না সকাল বেলাটা। হুম, হুম, আর আমরা আসলে নিউজ পেয়ে যাচ্ছি সাথে সেটা আ আংশিক। কিন্তু সমগ্র যেমন দেশের অর্থনীতি, আন্তর্জাতিক সমগ্র নিউজটা আমরা একসাথে পাচ্ছি হুম, হুম, একটা পত্রিকায়। সেই সাথে আরো একটি আমার পছন্দের যে জায়গাটি সেটি হচ্ছে সাহিত্য পাতা, হুম, হুম। সাহিত্য অঙ্গন। আর সপ্তাহে একদিন বিভিন্ন পত্রিকা রম্য এবং মজার লেখা আচ্ছা যেটা মনে শিক্ষণীয় আছে বিষয়। ১ম আলোতে আমরা একটা আলপিন নামক ম্যাগাজিন পড়তাম? জি, ১ম এ ছিল রস আলো, হুম, তারপরে হচ্ছে আলপিন। আমি তখন হাই স্কুলের ছাত্রী ছিলাম। হুম, ভীষণ মনোযোগী হয়ে পড়তাম। পড়তে ওর ভালো লাগা থেকেই আসলে আমার হুম। লেখার শুরু। এবং ইচ্ছা করত যে এভাবে যদি আমি লিখতে পারতাম। আচ্ছা, আচ্ছা। উম এই পত্রিকায় বলা যায় যে আ আমার লেখালেখি এবং সাহিত্য চর্চার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে।
আচ্ছা, আপনার কোনো ছেলেবেলার ঘটনা বা কবে থেকে পত্রিকা পড়া শুরু করেছেন সেভাবে কোনো মজার ঘটনা বা শুরুটা বলতে পারবেন আমাদের? আসলে আমার পত্রিকা পড়াটা শুরু হয়েছিল আমার বাবা থেকে। জি। আমার বাবা মানে পত্রিকা প্রচুর পড়তেন। মানে একসঙ্গে ৪-৫ টা পত্রিকা সে আনতেন। এবং আমার রিডিং পড়া যখন শিখি, আমি আসলে পত্রিকা পড়েই রিডিং পড়া শিখি। আচ্ছা। আব্বা আমাকে পড়তে দিতেন। মানে তখন তো খবর অভাবে বিবিসিও শুনতেন, মানে সবকিছুই শুনতেন। শোনার পরেও পত্রিকাটা আমাকে পাশে বলে বলতেন যে, "পড়ো।" আমি বলব আঙ্কেল একটা খুব ইউনিক প্রক্রিয়া হ্যাঁ, ব্যবহার করেছেন শিশুদের পড়া পড়া শেখানোর শেখার জন্য। ক্ষেত্রে। আপনি নতুন, নতুন খবর জানছেন, সেটা হ্যাঁ, পড়ছেন, সেটা বাবাকে তখন থেকে শোনাচ্ছেন। আমার তথ্যকোষ আসলে ব্যাপারটা হয় কি, সাধারণ জ্ঞান যেটা হয় সেটা দেখা যেত আমার যে ছেলেগুলো মানে আমার বয়সী যারা থাকতো তাদের চেয়ে আমার একটু জানার প্রতি বেশি থাকতো। তার একমাত্র কারণ ছিল আমাকে পত্রিকা পড়াইতো। আর আমাদের তখন ছিল, একটা গ্রোসারি শপ ছিল। তো আমাদের পত্রিকা কোনো বিক্রি করতে হইতো না। মানে একটা তো কালচার ছিল, অনেক পত্রিকা হয়ে যেত, তারপর পত্রিকা বিক্রি করতাম। এই হুম, কালচারটা কিন্তু আমাদের ছিল। এখন ছিল। তো আর পত্রিকা নাই। তো পত্রিকা নিয়ে আসলে আমার অনেক স্মৃতি আছে। তো আমার আব্বু তখন জনকণ্ঠ পত্রিকা রাখতো। জনকণ্ঠ প্রচুর পাতা থাকতো। একসঙ্গে ১৬, ১৭, ২০ পাতা জি। থাকতো। সবচেয়ে বেশি পাতা থাকতো জনকণ্ঠে। তো যেহেতু আমাদের গ্রোসারি শপ, তখন তো পত্রিকার ওই পাতাই কিন্তু অনেক সদাই বিক্রি হইতো। তো পত্রিকা আমাদের লাগতো, ওখানে রাখতো। আর আমাকে সেই কষ্ট করে সেই ১ম জনকণ্ঠে A to Z, মানে ১ম পাতা থেকে শেষ পাতা। অমুক পাতায় অমুক কলামে দেখো। সেগুলো আমি যখন শিখছি তখন আমার বয়সী কেউ পত্রিকা পড়তে আসলে জানতো না। তখন বয়স কত ছিল? ক্লাস 2 তে পড়ি। বাবা! তখন তো অনেক ছোট হ্যাঁ, ছিলেন। তখন ওই পত্রিকা পড়তাম। আমাদের পত্রিকার আলাদা একটা ইয়ে থাকতো। আর আমার ভিতরে যেটা থাকতো হলো পত্রিকার কাটিং। মানে যখন ছবি হতো আমি আবার কেটে, কেটে ওগুলো আমার ওয়ালে রাখতাম। মানে যে খবরগুলো ভালো লাগতো, ইয়ে লাগতো। তো খেলার খবর বেশি খেলার ভালো খবরগুলো। লাগতো নাকি বিনোদন? আমি আসলে পড়তাম তো তখন, যে পড়তাম তখন নো দাই সেলফ একটা থাকতো। শব্দজট থাকতো, সুডুকু থাকতো। তারপরে যে শব্দজট মিলাইতে হইতো। এদিক থেকে কতগুলো অক্ষর, আবার উপর থেকে নিচে, বাম থেকে ডানে। এগুলো আমরা শিক্ষণীয় মিলাইতাম। বিষয়গুলো। শিক্ষণীয় বিষয়গুলো মিলাইতাম। আ মিলানোর পরে ওগুলো আবার আমি পত্রিকায় যেটা হলো, আমি পত্রিকায় চিঠি লিখতাম। তখন তো চিঠির সময় ছিল। তো পত্রিকায় চিঠি প্রশ্নের উত্তর থাকতো সাধারণ জ্ঞানের, যে উত্তর দিতে হতো। তো পরের দিন আবার আমরা খুঁজতাম যে পরের মাসে যে আমাদের ছবি মানে নাম আছে কিনা, আছে কিনা। যদি একটা আসতো মানে সেই আনন্দে থাকতাম। তো আচ্ছা। ওই টাইপের গুলা আমার কাছে ছিল আসলে এই পত্রিকাটা। যে চিঠি এবং হুম, চিঠি বক্স, পিয়ন, ডাক পিয়ন এই স্মৃতিগুলো হুম, ভীষণ মধুর আমাদের 90s এর হুম। ছেলেমেয়েদের জন্য। আপনার কাছে মনে আছে কিনা আমি জানি না। ওইটার পরে ভোরের কাগজ ছিল। জি, জি, ভোরের কাগজে মনে আছে। খেলাধুলার খবর খুব দিত। তখন জি, ওই যে হলো, ওই আইসিসি চ্যাম্পিয়ন হলো না বাংলাদেশ? জি। যেবার আমার খেয়াল আছে। মানে তখন ভোরের খুব কাগজে সম্ভবত ২০০২ সাল যদি না, না, ভুল না, না আরো করে আগে, আরো থাকি। আগে। আ এইটা 96 এ। 96 এ। 96 এ আইসিসি চ্যাম্পিয়ন হলো যে আচ্ছা, আচ্ছা। মালয়েশিয়াতে ১ বলে ১ রান দরকার ছিল বাংলাদেশের। জি, তো ওইটা। আমরা খবর শুনে ফেলেছি। মানে জিতার আনন্দ মিছিল করছি, রং মাখাচ্ছি, সবই করছি। কিন্তু তারপরে পত্রিকায় ওই হেডলাইন গুলো কিভাবে আসে, হুম। ওই খবর আবার আমরা সবাই মিলে পড়তাম। আবার ওই কাটিং গুলো, মানে খেলাটার যে প্রিয় প্লেয়ার ছিল তার কাটিং গুলো বইয়ের ভিতরে রেখে দিতাম। ইয়ে করতাম। তো সেগুলা ছিল। আচ্ছা, আপনার কাছে কি মনে আছে যে ১ম আলো কখন বের হলো? আ ঠিক কখন বের হয়েছে সেটা মনে নেই। তবে আমার এটা মনে আছে যে একেবারে ছোটবেলা থেকে 'প্রথম আলো' পড়ছি। হুম, 'প্রথম আলোর' সাথে যে পত্রিকাগুলো থাকতো, ছোটবেলায় তো হাসির জিনিস বেশি হ্যাঁ। আকর্ষণ করতো। 'রস আলো', রস আ আলো, আলপিন ছিল। 'আলপিন' এইগুলা। 'প্রথম আলোর' যে জাতীয় সংবাদগুলো হুম। আসতো, সেগুলো আব্বাকে তখন দেখতাম কিন্তু পড়তো, নতুন আমাদের একটা সাথে যে পড়তো। আঙ্গিকে আসার যে ধারা শুরু হলো, 'প্রথম আলো' দিয়েই শুরু হলো। মানে জি, কালারিং একদম সুন্দর। ফন্ট পেজটা অনেক সুন্দর কালার। জি। 'প্রথম আলো' যে ব্যাপারটা কাজ করতো সেটা হলো বন্ধু সভা। বন্ধু সভা। মনে বন্ধুসভার আছে অনেক বন্ধু সভা? কার্যক্রম। আমার খুব মনে আছে। আমরা তখন কলেজে পড়তাম, হুম, হুম। খুলনাতেই বিভিন্ন জায়গায় বন্ধুসভার আয়োজনে অনেক অনুষ্ঠান হতো। অনুষ্ঠান করতাম আমরা। কখনো বিতর্ক, কখনো লেখালেখি, আ এবং এইগুলা সেই ছবিগুলো তুলে তারপরে পাঠানো, সেটাও আবার পত্রিকায় ছাপা হতো। সেটা আবার ছাপাইতো। তো সেইখানে আমার ভালো লাগতো কিন্তু আমার কাছে। এবং বন্ধু সভার মতো ঠিকানা দিত। ওই ঠিকানা আবার চিঠি দিতাম। ওদেরকে চিঠি আসতো। ওই চিঠি আমরা আবার পড়তাম। তো সেইগুলো আসলে মিস করি। বর্তমানে আমি যেটা মিস করি, মোবাইল যুগে এসে ওই ধরনের আয়োজনগুলা মিস করি। এটা কি আপনার কিছু মনে হয় না যে এটা একটু আমরা ফিল করতেছি? ভীষণভাবে আমি এটাকে ফিল করি এবং আমি চাই যে বর্তমান জেনারেশন জেন জি তারা অনেক কিছু জানে, তারা হুম, অনেক প্রযুক্তিতে এগিয়ে আছে। তারা সেই প্রযুক্তির সাথে, সাথে যদি একে অন্যের সাথে ইন্টারেকশনটা বাড়ায় হুম, বা এই যে সামাজিক কাজগুলা, সাহিত্যের চর্চাগুলা একে অন্যের সাথে ইন্টারেকশনটা নিয়ে করে এক জায়গায় বসে,
তাহলে তারা আরো অনেক বেশি সমৃদ্ধ হবে, সমাজটা আরো বেশি সমৃদ্ধ হবে এই কাজগুলো করে, এবং তারা আনন্দ পাবে, আমি এটা বিশ্বাস করি। তারা ভীষণভাবে আনন্দ পাবে। এই কাজগুলো আসলে মানুষকে মানুষের মননকে শক্তিশালী করে। হুম, হুম। এজন্য জেনজিদের প্রতি আহ্বান, তারা যেন আমাদের মতো আমাদের সেই শৈশবের যে মজার স্মৃতিগুলো আছে, তারাও যেন এটা উপভোগ করতে পারে, সেই চেষ্টা যেন করে। হ্যাঁ, সেটাই। ওরা কিন্তু চাইলে আমাদের সাথে শেয়ারও করতে পারে যে আপনাদের অবশ্যই। ওই সময়গুলো কেমন কাটতো, একটা কম্পেয়ার করা যে ওই যুগ আর এই যুগ। কিন্তু হুম। আমি একটা জিনিস খেয়াল করলাম, আ এ এ এখনকার যারা সবাই কেমন যেন একটু আত্মকেন্দ্রিক। তাই মনে হয় না? অবশ্যই সেটা। আবার এটা আমাকে অনেক ভাবায় হুম, হুম। যে ফোন হাতে আছে, ইন্টারনেট আছে, মানে পৃথিবী আমার হাতের মুঠোয়। পৃথিবী যখন আমার হাতের মুঠোয় থাকছে, আমার পাশের মানুষটা কেমন আছে, সে বিপদে আছে কিনা, অনেক সময় আমি সেই খোঁজটা নিতে পারছি না, জানতে পারছি না। কেননা আমি স্ক্রিন থেকে চোখ তুলছি না। হুম। স্ক্রিন থেকে চোখ না তোলার কারণে আমার পাশের বন্ধু, আমার পাশের আত্মীয়, আমার ভাই-বোন হতে পারে। এই যে আমরা কিছুদিন আগে নিউজ দেখলাম যে একজন মানুষ মরে পড়ে আছে। মা ৩ দিন ধরে মরে পড়ে আছে। হুম, কেউ জানতে পারছে না। তার মানে যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর দেখা হওয়া, বিকালবেলা বসে আড্ডা দেওয়া, চা খাওয়া, এই জিনিসগুলো কমে গেছে। তো বিশ্বায়ন এবং প্রযুক্তির উন্নয়ন যতটা আমাদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সাথে আমার মনে হয় আমাদের মানবিক দায়বদ্ধতা একটু আমাদের স্মরণে রাখা উচিত সবার। সত্য। আমার মানুষকে দেখতে হবে। আমি প্রযুক্তি নির্ভর হতে গিয়ে যেন আমার কাছের মানুষদেরকে খোঁজ নিতে ভুলে না যাই। আমার তাদের সাথে দুঃখ এবং সুখ ভাগাভাগিটা করি। সবার সাথে সবাই মিশবো, খোঁজ নিবো। ভার্চুয়াল জগতে তো খুব অল্প সময়ে আমি অনেককে এক হ্যাঁ, জায়গায় হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। কিন্তু সপ্তাহের একটা দিন আমার একটা বন্ধু, একজন আত্মীয়, একজন কাছের মানুষের সাথে বসে ১ কাপ চা খাই, এর মতো আন্তরিকতা ভার্চুয়াল জগতে পাওয়া যায় না। সেটাই। আচ্ছা ফারজানা, তাহলে আমি যদি বলি, মানে আমার কাছে যেটা মনে হয়, এই আমরা বলি সামাজিক সাইড, জি। এখন সামাজিক সোশ্যাল যোগাযোগ মিডিয়া। মাধ্যম, সোশ্যাল মিডিয়া। তো এই সোশ্যালিজম হতে যে আমরা কি একটু আনসোশ্যাল হয়ে যাচ্ছি না? মানে আমার পাশে কে কি করছে সেটা আমি খবর নিতে পারতেছি না। কিন্তু আমেরিকায় কি হচ্ছে সেই খবর কিন্তু আমি সেই সব, খবরটা এবং আমি জানছি। আচ্ছা, আপনার ভিতরে এই বিষয়ে প্রশ্ন আসছে কিনা কখনো যে এই প্রজন্ম যারা আছে, আমি শুরু করব না, এরা একটা কি আত্মঅহংকারে ভোগে না যে আমি অনেক জানি, কিংবা আমার জানার জন্য আ আমার মুরব্বি কারো সাথে কথা বলার দরকার, আমার কাছে তো মোবাইল ফোন আছে। আ আমি বলব না সকলে এরকম। আ হুম, একটা গোষ্ঠী বা বেশ কিছু সংখ্যক ছেলে-মেয়েদের মধ্যে হুম। এরকম একটা ভাব চলে এসেছে। তারা এরকম একটা ভাব দেখাচ্ছে চিন্তা যে চেতনা তাদের। বয়সে বড় হলেই তারা সবকিছু জানবে, বুঝবে, এমন না। হ্যাঁ, ধারণাটা ঠিক আছে। বয়সে বড় হলেই সবকিছু জানবে এমন না। আবার আ আমি অনেক কিছু জানি বিধায় আমার বয়সে বড় সিনিয়রদের রেসপেক্ট করব না, এটাও ঠিক নয়। এবং বয়সে বড় তাদেরকে তাদের বয়স অনুযায়ী রেসপেক্ট করতে হবে। আর জ্ঞানের দিক থেকে যদি জেন জি বলেন, আরেকটা আলফা জেনারেশন যদি আসতেছে। এগিয়ে যায়, হুম, তো হুম, তার জ্ঞানটা প্রকাশ পায়। জ্ঞানী ব্যক্তি সবসময় নম্র হয়। এটা মনে রাখতে হবে। জ্ঞান মানুষকে নত করে। হুম, হুম, বিনয়ী করে। ফলবতী বৃক্ষ সবসময় আ অবনত নতুনরা মস্তকে জানু হয়ে থাকে, থাকে। নতজানু হয়ে থাকে। এই জিনিসটা মাথায় রাখলে আমার মনে হয় প্রবলেম গুলো অনেকটা ডিক্রিজ হবে, যে আমি সব জানি। আমি জানি সেটা আমার মধ্যে যখন নমনীয়তা আসবে, আমি আমার কাজে, মানুষের কাজে, কল্যাণে দেখাতে পারবো, সেটাই আমার জানার প্রকৃত সার্থকতা। আমরা কথা বলছিলাম আ সবজান্তা। এই মনে পড়ে গেল, আমরা কিন্তু একটা গল্প বলতাম, সবজান্তা শমশের। জি। মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। মানে শবজান্তা শমসের নামটা ডাকতো। কিন্তু আসলে এটা কিভাবে এলো? আপনি বলতে পারবেন মেলেতে ভাই? হ্যাঁ, হ্যাঁ, সবজান্তা শমশের মানে ওর ভাবটা ছিল যে আমি সব জানি। আচ্ছা। ঠিক আছে? তো আসলে গল্পটা আমার ভালো মতো মনে পড়তেছে না। তো এটা আমাদের সময় যারা আবার সব জানতো তাদেরকে এই উপাধি দেওয়া হতো, সবজান্তা শমশের। গল্পটা এমন ছিল যে ও এলাকাবাসীর ভিতরে থাকতো। মানে বড় হোক, ছোট হোক, কারো কথাই সে কেয়ার করতো না। সে সব জানতো। একসময় স্টেডিয়ামে খেলা দেখতে গেছে। খেলা দেখতে যেয়ে দেখা গেল যে সবাই বের হয়ে গেছে। ও কিভাবে বের হবে জানবে। কিন্তু দেখা গেল তালা-টালা আটকায় দিছে। সে আর বের হইতে পারতেছে না। তো ব্যাপারটা এরকম, পড়ে নিয়েন সবাই, সবজান্তা শমশের হয়তোবা পাবেন। অনেকদিন পড়া হয় না। চলে আসলো। এটা আমাদের যুগে মানে যারা একটু বেশি পণ্ডিত ছিল, মানে জেনেও না জানার ভান করত কিন্তু ভাবতো তো আমি সব জানি, তাদেরকে এই উপাধি দেওয়া হয়তো সবজান্তা শমশের। আ এখন যদি আমরা আসি আপনার কাছে, উম আমাদের যে ছোটবেলায় গুলো কাটছে, আমরা স্কুলে যাইতাম, খরচ তো পাইতাম মানে সেই কত ৳২ ৳৩,
5 টাকা সরোজ, 5 টাকা পেলে কিন্তু অনেক খুশি হয়ে যেত। হ্যাঁ, 2 টাকা মানে অনেক কিছু পেতাম 2 টাকায় 2 টাকায় আমরা। চকলেট, আর এই 5 টাকা পেলে তো ভিউ কার্ড কেনার জন্য টাকা এই রেখে ভিউ দিতাম। কার্ড। স্কুল ছুটি হলে পছন্দের নায়ক নায়িকা বা খেলোয়াড়দের ছবি কিনে এনে বাসায় সাজিয়ে রাখতাম সেটা, বা বইয়ের মাঝে রেখে ভিউ দিতাম। কার্ড যেটা ছিল মানে যে সিনেমার স্ক্রিনের শট, যেটা এখন যেটা স্ক্রিনশট বলে, জি। সেইভাবে ওগুলো কিন্তু রাখা হইতো। তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে আসলে অনেক কিছুই সহজ হয়ে গেছে, সহজেই মানুষ পাচ্ছে। আগে সিনেমা দেখা হতো প্রচুর এখনো দেখি। হলে যে। হলে আমার প্রথম সিনেমা দেখা আমার বাবার সঙ্গে। আচ্ছা, বাবা আমাকে হলে নিয়ে গেলে, আমরা অনেক ছোট 1-2 পড়ি, কিন্তু আমার এখনো ওই সিনেমা হল, সেই সিনেমার গল্প সব হুবহু মনে আছে। আচ্ছা, আচ্ছা। শাবানার সিনেমা ছিল সত্য মিথ্যা, তো সত্য মিথ্যা। সত্য মিথ্যা আমার বাবার সঙ্গে দেখা প্রথম হলে সত্য গিয়ে। মিথ্যা আমি মনে হয় মনিহার হলে দেখেছিলাম। হুম, মনে আছে। আমার প্রথম সিনেমা ছিল মাটি ও মানুষ। মাটি ও ইলিয়াস মানুষ কাঞ্চন। দেখেছি। ইলিয়াস কাঞ্চন নায়িকার কথা মনে নেই, তবে ইলিয়াস কাঞ্চন ছিল। আমার খেয়াল আছে সেটা আমরা মনিহার সিনেমা হলে দেখেছিলাম। মনিহা তো অনেক নাম করা সিনেমা তো হল তখন ছিল। আমরা যশোর থাকতাম, যে যশোর থাকেন অবস্থায় আমরা ফুল ফ্যামিলি, আমার কাছে মনে আছে সবাই যেই ওই মাটি ও মানুষ দেখতাম। তো মাসে একবার কিন্তু সিনেমা হলে আমাদের যাওয়া হইতো, মানে ফ্যামিলি সহ ভাই বোন সবাই মিলে, মানে ওইটা একটা আয়োজন ছিল। এখন তো আর ওরকম সিনেমা হলে মানে ওইভাবে আয়োজন করে ফ্যামিলিতে যায় না নাকি? উম, এখন খুব একটা যাওয়া হয়ও না। আর আমার মনে হয় যে মাঝখানে একটা সময় গেছে যে একেবারে হল বিমুখ হয়ে হুম, গিয়েছিল জনগণ। তারপরে কিছু কিছু সিনেমা মানুষকে আবার হলমুখী করেছে। বিগত সময়ে সিনেমা আমরা পরিবার সবাই দেখতাম, সামাজিক সিনেমা সবাই, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই একসঙ্গে বসে দেখতাম, সে একটা অন্যরকম সুখকর পরিবেশ ছিল। মাঝখানে সিনেমা মানুষ সবাই দেখতে চাইতো না, তারও কিছু কারণ ছিল। সবার রুচিসম্মত সিনেমা হতো না। কিছু কিছু রুচিসম্মত সিনেমা আবার মানুষকে কিন্তু হলমুখী করেছে। হুম, আমরা আশা করব যে আরো এমন বেশি বেশি এমন সিনেমা আসুক যেগুলো সবাই দেখতে পারে এবং রুচির সাথে যায়। সিনেমার মানটা ভালো, সিনেমা তৈরি হোক বাংলাদেশে, আরো হোক, হচ্ছে। এখন অনেক মেধাবী পরিচালক, প্রযোজক, মেধাবী লেখক তাদের গল্প লিখছেন, সেগুলো আমরা সিনেমা দেখতে পাচ্ছি। তো আপনার কি এরকম মজার কোনো সিনেমা আছে যেটি মানে এখনো মনে হয় যে সেদিন দেখলাম অথচ অনেক আগে দেখেছেন, এমন কোন গল্প? সিনেমা আমি অনেক দেখতাম। আবার আমি সিনেমা লাভার ছিলাম। মানে হলে সিনেমা মিস যাইতো না। তবে এটা কিন্তু আবার আমার ফ্যামিলি, ছুটি করে যেতেন? আমার সিনেমা বেশিরভাগ দেখা হতো চুরি করে, এবং প্রতি বৃহস্পতিবার হাফ ডে ছিল, তখন একটা টাইম ছিল। তা আমাদের আমি অবশ্য আমার ছোট কাছে চিটাগাং, চিটাগাং চিটাগাং নেভি হল ছিল, নেভি হল 2 টাকার টিকিট, 2 টাকা ঠিক 2 টাকার টিকিট। দারুণ। তো আমরা যে করতাম, বিশেষ করে আমি যখন 9-10 পড়ি, ওই টাইমটা বেশি দেখছি। এমন কোনো বৃহস্পতিবার নাই যে আমি হলে যাইনি। হয়তোবা যদি আমার আত্মীয়-স্বজন কেউ এখন শুনে, তখন বলবে যে এই ছেলেটা যে হলে যাইতো হয়তো আমরা বুঝতাম না। আচ্ছা। তো ওই টাইপের। তো আমার একটা গ্রুপই ছিল, আমরা যে হলে ওই প্রতি বৃহস্পতিবার স্কুল করাই হইতো না। বৃহস্পতিবার মানে আমরা সিনেমা দেখতে যেতাম। বাহ, নতুন সিনেমা আসছে বেশ এবং মজার। সবাই মিলে জিলে সিনেমা দেখতাম। বাড়ি থেকে খুঁজতো না যে কোথায় গেল ছেলে? টাইম মতো স্কুলে বের হতাম, টাইম স্কুলে যাওয়ার মানে ছুটি হওয়ার আগে স্কুল ড্রেস পরে চলে যেতাম। বাহ, ব্যাগের ভিতরে একটা মানে অন্য স্কুল শার্ট বাঙ্ক থাকতো। করতেন? হ্যাঁ, স্কুল বাঙ্ক। আল্লাহ রে, সিনেমার জন্য সিনেমার জন্য। স্কুল বাঙ্ক। আচ্ছা তো আচ্ছা, ওইটাই থাকতো। মজার বিষয়। হুম। আর শুক্রবার আসলে আমাদের বসে একটা মুভি অফ দ্য উইক আচ্ছা, বিটিভিতে। বিটিভিতে আমরা দেখতাম। বিটিভিতে মাসে একটা শুক্রবার মনে সিনেমা দিত, আর অন্য সময় থাকতো মুভি অফ দ্য উইক, ইংরেজি ছবি দেখাইতো। তাও দেখতাম, মানে 3টা বাজে, 3টা ছিল সিনেমা টাইম, এই 3টা বাজে বসে থাকতাম। মজার স্মৃতি আসলে কি, এখানে মজার না, এটা একটু দুঃখের স্মৃতি। দুঃখের স্মৃতি, 2 পয়সার আওতা নাকি বাদ দে একটা সিনেমা, শাবানা ছিল সেখানে। তো এত করুণ কাহিনী, সিনেমা চলতেছে আর আমি কাঁদতেছি। এরকম ঘটনা আমাদের 90 দশকে অহরহ ঘটেছে। হুম। আমরা সবাই কোনো না কোনো সিনেমা, কোনো না কোনো ক্যারেক্টারের মানে অভিনয় দেখে চোখের পানি না মানে ওখানে ফেলে আমরা পারি না। ব্যাপারটা ছিল যে ছেলেটা ও খুব ক্ষুধা কষ্টে থাকতো, ভাত পাইতো না, ভাত পাইতো খুব কষ্ট করে। আমার এখনো মাঝে মাঝে ভাত খেতে বসলে ওই সিনটা কেন যেন
মানে ভাসে। ভাতের কি কষ্ট হ্যাঁ, হ্যাঁ। মানুষের, এটা আপনি অনুভব করেন। অনুভব করি। মানে তখন থেকেই মানে আমার ভিতরে ওই জিনিসটা কাজ করে। সিনেমার কাহিনী আমার ফুল মনে নেই। ব্যাপারটা ছিল ওখানে, অনুভূতি ছিল এটা যে ও খাদ্য কষ্টে থাকতো। তো যার কারণে ওই জিনিসটা আমি ওখান থেকে আসলে ওই ইমোশনটা পাই। আসলেই হুম। সিনেমা তো মানুষের জীবন থেকে নিয়েই করা হয়। হুম। আহ, আমাদের কারোরই উচিত না কোনো খাবার অপচয় করা, হুম, নষ্ট করা। হুম। কেউ হয়তো অপচয় করছে আর কেউ ক্ষুধার কষ্টে খাবার পাচ্ছে না। সেটাই। তো আমাদের সময় যে সিনেমাগুলো ছিল, এখনকার সিনেমাগুলো ছিল গ্রাফিক্স, তারপর দেখা যায় কপি পেস্ট সিনেমা বেশি হচ্ছে এবং অ্যাকশন। তো অ্যাকশন থেকে আসলে কি রিঅ্যাকশন হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের সমাজে কিশোর গ্যাং কিংবা মানুষের মধ্যে হিরোনিজম একটা তৈরি হয়েছে যে আমাকে দেখাইতে হবে। তো বর্তমান সংস্কৃতি কিংবা কালচার যে ব্যাপারটা আসতেছে, সেটা কি আমাদের এই যে বাচ্চাদের ব্রেন গ্রোয়িং এ কি সমস্যা করছে না? জি, মিরাজ ভাই। আসলে বর্তমান সময়ে আমি যেহেতু শিশুদের নিয়েই কাজ করি, শিশুদের পড়াই। তো বিভিন্ন অভিভাবকদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি যে বাচ্চারা ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে দিন, দিন। তারা এবং ফোন দেখতে, দেখতে তাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। তারা কথা শুনতে চায় না। আর পৃথিবীর সবকিছু ভুলে যায় হুম, হুম, যখন। হুম, হুম, এটা বৈজ্ঞানিকভাবেও এর একটা ব্যাড ইমপ্যাক্ট কিন্তু ব্রেইনের সাথে কাজ করে। হুম, যে তারা নমনীয়তা, নম্র নিজের যে ডেইলি রুটিন সেগুলো ভুলে যায়। তো এই যে ফোন দেখা, এটা অভিভাবককে চেষ্টা করতে হবে, তাদেরকে কোয়ালিটি টাইম দিতে হবে হুম, এবং তাদেরকে বিভিন্ন সৃজনশীল কাজ যেমন ছবি আঁকার, রং পেন্সিল ক্যানভাস দিয়ে বলতে হবে যে বাবা মা তুমি ছবি আঁকো হুম, বা হুম, তুমি ক্রিকেট খেলো, তুমি বল খেলো। বাসায় যেসব ইনডোরস গেম আছে ওই ইনডোরস গেমস গুলা মা বাবা খেলতে পারে। যেমন আমারও একটা মেয়ে আছে, লুডো খেলতে পারে, ক্যারাম বোর্ড খেলতে ক্যারাম পারে। বোর্ড খেলতে পারে। এই এখন আমরা চোর আবার পুলিশ হচ্ছে খেলতাম চোর আগে। পুলিশ খেলে, আবার এখন ওই যে কি কার্ড, উনো কার্ড উনো আছে। কার্ড খেলে। উনো কার্ড। আমার আমার বাচ্চারা মেয়ে, খেলে উনো কার্ড। আমি প্রায় হ্যাঁ, সময় বলি, "বের করো খেলি।" আমার বাসাতেও আমার মেয়ে হুম, ক্লাস 7 এ পড়ে। ও আমার সাথে বসে উনো কার্ড খেলে। ও যখন ফোন দেখে আমি বলি, "মামুনি আসো তো আমরা একটু দুজনে গল্প করি, কিছু হুম, মজার গল্প হোক।" তখন সে কিন্তু মজা পায়। হুম, হুম, তখন ফোনটা রেখে অনেকক্ষণ গল্প করে এবং গল্পের ছলে কিন্তু আমি তার এথিক্সটা ইনপুট করি যে সে আসলে মায়ের কাছ থেকে শিখুক। তার লাইফটা গঠন করুক। তো সব বাবা-মা যদি একটু খেয়াল করে যে নিজেদের তো ব্যস্ততা থাকেই। ব্যস্ততার মাঝেও শিশুদেরকে নিয়ে একটু ভাবলে যে আমার শিশুটা বড় হয়ে কি হবে? সে হুম, যখন ফোন দেখছে, মা দেখা যাচ্ছে যে রান্না করছে বা অন্য কোনো কাজে ব্যস্ত আছে, সে ফোনে ব্যস্ত আছে। মাকে কিন্তু বিরক্ত করছে না। হুম, তো এই সুযোগটা যদি মা নেয় তাহলে তার শিশুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমি মনে করি। আমার মেয়েকে যখন আমি ফোন দেখতে দিই, কিছু সময় তো দিতেই হয়, যুগের একটা চাহিদা আছে। হুম, তো আমি তাকে কিছু অ্যাপস ডাউনলোড করে দিয়েছি। যেখানে তুমি ইংরেজি গ্রামার শেখো, হুম, স্পোকেন ইংলিশ শেখো, রাইটিং স্কিল কিভাবে ডেভেলপ করা যায় সেটা শেখো। এবং দেখো যে সারা বিশ্বে কোন কোন শিশু পুরস্কার জিতেছে ভালো কাজের মাধ্যমে। তো হুম, এগুলো ইন্সপায়ার্ড হয় এমন কিছু কনটেন্ট তাদের সামনে আনতে হবে। বাবা-মাকে অবশ্যই আপনার শিশু থেকে যারা হাই স্কুল বা কলেজ, ইউনিভার্সিটি লেভেলেও পড়ে তাদেরকেও গাইড করতে হবে। তাদের কনটেন্ট যেন পজিটিভ হয়। সবসময় তারা কিছু মানে ক্রিয়েটিভিটি শেখে। ফোন থেকে আমরা একেবারেই বিচ্ছিন্ন করতে পারবো না এই জেনারেশনকে। তো ফোনটা দিতে হবে যাতে ইতিবাচক কাজে সে ফোন থেকে ব্যবহার করতে পারে। আ আমার কিছু আমি যেহেতু টিচার, আমাদের ফ্যামিলি গ্যাদারিংস এর সময় কিছু রিলেটিভস বলে যে আন্টির সাথে ছেলে-মেয়েদের আন্টির সাথে কথা বলে তো হুম, আন্টি কি বলে? যখন ফোনের অ্যাডিকশন তারা ছাড়াতে পারছে না। তখন আমি তাদের সাথে গল্পে শুনে নিই যে, "বাবা, মা ফোনে কি করো? কি গেমস খেলো? তো হুম, এটা ছাড়া তুমি কি জানো যে সারা বিশ্বে কত মানুষ না খেয়ে আছে বা হুম, কত হুম, মানুষ আ আ ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড হচ্ছে হুম, অথবা বিজ্ঞান কিভাবে আ অগ্রগামী হচ্ছে। হুম, হুম, আ বৈজ্ঞানিক কল্পকাহিনী, তুমি কি এটা জানো? তুমি কি কোনো বিজ্ঞান ভিত্তিক সিনেমা দেখেছো? তো শিশুদের জন্য যে শিক্ষণীয় সিনেমাগুলো সেগুলোর গল্প বলি। তখন সে হয়তো ভাবে যে আন্টি এটা বলেছে, আমি আমি যেয়ে একটু দেখি। এইটা দেখি। তখন কিন্তু তার কনটেন্ট গুলো পজিটিভিটি তে চলে আসে। এমনটা যদি আমরা অভিভাবকরা আ করতে। মাথায় রেখে করতে পারি।
শিশুদের এই মোবাইল ফোন ব্যবহার এবং অভিভাবকের করণীয় সম্পর্কে কিন্তু আপনাদের বাংলাদেশের মিডিয়াও বেশ জাগ্রত। কিছুদিন আগে আমি রেডিওতে একটি প্রোগ্রাম করলাম এই বিষয়ে, সচেতনতামূলক বিষয়ে। তো সেখানে আমার মনে হয় যে ফোন থেকে আমরা যেহেতু বিচ্ছিন্ন করতে পারছি না এই জেনারেশনকে, তো ফোনের কন্টেন্টটাকেই বেশি জোর দিতে হবে, সে কি দেখছে কি শিখছে। আপনি কি মনে করেন? ফারজানা এখানে একদম সঠিক কথা বলছেন। যেহেতু আমরা এখন আসলে প্রযুক্তির বাইরে যেতে পারবো না, ব্যাকডেটেড তো হতে পারবো না, সামনে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমাকে মোবাইল কিংবা ডিভাইস এগুলো মাথায় রেখে এগোতে হবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কন্টেন্টটা কি হচ্ছে। আপনি দেখবেন আমাদের খুলনারই ফ্যামিলি এন্টারটেনমেন্ট একটা গ্রুপ আছে, রাকিবরা করে। অনেক ফ্যামিলিতে কিন্তু ফ্যামিলি এন্টারটেনমেন্টের জন্য ওদের ভিডিওগুলো দেখে, এবং প্রতিটা ভিডিওর শেষে কিন্তু একটা মেসেজ থাকে তাদের যে তো এরকম যদি আরো কন্টেন্ট ক্রিয়েশন হয়। আমরা এখন দেখছি কি আসলে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হচ্ছে, যেটা হলো ভাইরাল হওয়ার প্রতিযোগিতা, আর একটা হলো ভিউ। ঠিক আমারটা বলেছেন আপনি। কত ভিউ হচ্ছে, মানুষের এর জন্য ethics কোয়ালিটি কোথায় যাচ্ছে এটা নিয়ে ভাবার হ্যাঁ মতো হ্যাঁ মানুষের খুব সংখ্যা কম। আসলে খুব সবাই কম, খুব দিন কম। শেষে চিন্তা করে যে আমারটা কত ভিউ হলো, এবং কোয়ালিটি কি হোক না হোক, ভিউ কত হলো। এখন আমরা যদি আমাদের বাচ্চারা হিরো আলমের মতো ওদেরকে আদর্শ মনে করে যে ওদের মতো ভিউ আমাকে অনলাইনে টাকা কামাতে হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি চলে আসছে। এর জন্য কন্টেন্ট যারা বানাচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে কোয়ালিটি মানে মেসেজ দেওয়ার চেয়ে সস্তা বিনোদন, যা আমাদের সময় ছিল কিন্তু সস্তা বিনোদনের মধ্যে যাত্রাপালাটা মানে ক্যাটাগরি তো সবসময়ই থাকে, এটা বৈষম্য না, এটা ক্যাটাগরি, কে কোন ধরনের বিনোদন পছন্দ তবু করে। যাত্রাপালা হ্যাঁ একটা হ্যাঁ, আমাদের তখন ছিল মানে ঐতিহ্য হ্যাঁ দেখা হিসেবে যেত নর্মালি আমজনতা যারা একটু মানে হলে যে সিনেমা উপভোগ করতে পারবে না কিংবা থিয়েটার নেই, তারা কিন্তু যাত্রাপালায়, আমি কিন্তু যাত্রায় অনেকবার গিয়েছি, মানে যেখানে সংস্কৃতি আমি যেতাম। এখনকার কন্টেন্ট গুলো হচ্ছে, অনেকেই করছে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে ভিউর অভাবে চাপা পড়ে যাচ্ছে। তো আমাদের যেটা করতে হবে, আমার কাছে মনে হয় যে কন্টেন্ট যারা ক্রিয়েটার আছেন কিংবা মিডিয়া সেক্টরে যারা কাজ করছেন, তারা কন্টেন্ট গুলো বানান আমাদের দেশীয় সংস্কৃতি নিয়ে, আমাদের যারা হিরো ছিল তাদেরকে নিয়ে। আমাদের তো কম হিরো নেই, আমরা প্রচুর হিরো পাবো যারা আমাদের সমাজে অবদান রেখেছে। মেকিং এর সাথে সেই সাথে হ্যাঁ দর্শকদেরও বলতে হবে যে আর আপনারা দর্শকরা যেটা বিশেষ করে বাবা মাদেরকে, জি হ্যাঁ, আমরা দেখি কিন্তু এই যে গোপাল বার, হুম গোপাল বার ছেড়ে ভাত খাচ্ছে সবাই। এটা আমার ফ্যামিলি তো, আমিও দেখা যাচ্ছে খাওয়ার সময় গোপাল বার ছেড়ে রাখি। অপশন নেই, অমন কোনো কার্টুন তো আমাদের ভিতরে আসেনি। সেই মিনা কার্টুন চলে গেছে, আর কোনো কার্টুন আসেনি। মিনা কার্টুন সিসিমপুর দেখতাম আমরা, মোগলি দেখেছি মোগলি আমরা। দেখতাম, চলে গেছে। ওটা তার আমার এখন আর বারবার ভালো লাগে না। হুম তো এখনকার বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু কার্টুন তৈরি করছি না, যার কারণে আমাদের ছেলেরা ওই সেই রিলস এবং শর্ট দেখছে, যেটা শর্টস টিকটক টিকটক দেখতেছে, মানে এগুলা যেগুলোর ভিতরে যেগুলো মানে আসলে তাদের নাই কোনো ক্রিয়েটিভিটি নাই। ক্রিয়েটিভিটি, না কোনো শিক্ষা, আবার অনেক সব ক্ষেত্রে এমন জোকস কিছু এবং ফান। কন্টেন্ট আসছে যেটা মোরাল ডিগ্রেডেশন হচ্ছে খুব হ্যাঁ বেশি পরিমাণে। তারা এগুলাকে একেবারে সাধারণ ভাবে নিয়ে নিচ্ছে যে সমাজটা মনে হয় এমনই। হুম এটা একটা খুব উদ্বেগজনক ঘটনা যে তারা এইগুলাকেই আহ, মানে যেটা সঠিক নয় সেটাকেই ঠিক মনে করে নিচ্ছে হুম। এই কন্টেন্টের কারণে। আবার যেটা হয় যে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখায় সেটা বেশিরভাগই তার ফেকটা দেখায়। Fake। একটা মানুষ সুখী না, কিন্তু এমন স্টাইল দিচ্ছে তার মতো সুখী মানুষ পৃথিবীতে নেই, সে তার বিপরীত চিত্র দেখায়। তো সোশ্যাল মিডিয়া এটা খেয়াল রাখতে হবে যে আমরা যারা সোশ্যাল সবসময় সঠিক মিডিয়া মেসেজটা আমরা পাচ্ছি যা না। দেখি তা সত্যি না, সত্যি নয়। কারণ এখানে শো আপের একটা ব্যাপার চলে আসে। যে কোনো জায়গায় একটা গাড়ির সামনে ছবি তুললো, ছবিটা সে ছাড়লো, যা মনে হচ্ছে যে সে গাড়িটার মালিক, সে মানে ফেক। আর এখন তো ফিল্টারের যুগে এসে আরো ফেক জিনিস আছে। আমি খুব মানে খবরটা আমি কিভাবে নিয়েও যাই না, পার্সেন্ট কিনা যাই না, 11 বছরে একটা মেয়ে মা হয়েছে গতকাল, খবরটা সোশ্যাল মিডিয়ায়। 11 না 13? 11 বছর বয়সে সে সোশ্যাল মিডিয়ার সাথে পরিচয়, ফেসবুকে পরিচয়, ফোনে কথা, বিয়ে হয়েছে, 13 বছর বয়সে মা হয়েছে, 7 মাস বয়স বাচ্চাটার। দেখা হয়েছে তো মনে হয় না? আসলে খুব অদ্ভুত লাগে। আমিও দেখছিলাম আমি এমন একটা বাচ্চাটা খবর। দেখতে মানে মায়াবী একটা চেহারা, কিন্তু এই ফ্যামিলিটা কি করলো, যারা রিসিভ করলো 11 বছর বয়সে সেটাও কেমন ফ্যামিলি, আর যারা দিল তারাও কেমন ফ্যামিলি। আর 11 বছর মেয়ের কাছে কিভাবে সেই ফোন যাবে, কথা বলবে সে আপনি তো 11। এভাবে ভাবছেন, আবার ইদানিং ছেলেমেয়েরা এমনটা হয়ে গেছে যে কোনো কিছু জিদ চেপে বসলে তাদেরকে সেখান থেকে সরিয়ে আনা
সম্ভব হয় না, তখন তাদেরকে আসলে কাউন্সেলিং করা উচিত। এই কাউন্সেলিং সবসময় যে প্রফেশনাল কাউন্সেলিং এর কাছে যেতে হবে না। কাউন্সিলর যেতে হবে এমনটি নয়। তার কাছের মানুষ, তার বাবা মা, তার অভিভাবক স্থানীয়, তার বন্ধু বান্ধব, তাদেরকে দিয়ে কাউন্সেলিং করানো যায়। এরকম আরেকটি ঘটনা ছিল, আপনার মনে আছে কিনা? কোনটা যেরকম যেন? অল্প বয়সে একটি মেয়ে মা হয়েছিল। হুম, হুম, সে খুব দরিদ্র ছিল। তখন কেউ তাকে বলেছে, তোমার সন্তানটা আমাকে দিয়ে দাও, তোমাকে কিছু টাকা দেবো। হুম, হুম, সে টাকার বিনিময়ে সন্তানটাকে দিয়ে একটা মোবাইল ফোন কিনেছে, তার পছন্দের কিছু কসমেটিক্স কিনেছে। সে খুব খুশি। হুম, হুম, তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে, আপনি কেন বাচ্চা বিক্রি করে দিলেন? হুম, হুম, আর সেই টাকা দিয়ে কি করলেন? সে হুম, তখন বলল, আমি ফোন কিনেছি। মানে তার চিন্তা কোথায় গিয়ে নেমেছে, সে তার নিজের সন্তানের চেয়ে একটি ফোন বেশি প্রয়োজনীয় মনে করেছে। মানে তার মধ্যে বোধোদয় কতটুকু হয়েছে, বা আশেপাশের পরিবেশ, তার আপনজনেরা তাকে কতটুকু বোঝাতে পেরেছে, এই দায় কিন্তু একা ওই মেয়েকে আমরা দিতে পারবো না। হুম, এ দায় আমাদের সমাজের, আমাদের সবার, যে আমরা তাকে বোঝাতে পারিনি আসলে লাইফটা কি, লাইফে কিভাবে চলতে হয়, বা একটা সন্তানের কতটুকু মূল্য, সেটা আমরা বোঝাতে পারি। কাউন্সেলিং এর কথা বলছিলাম। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে গেলাম। প্রোগ্রামে এক মহিলাই তার বুঝাচ্ছে যে আমার খুবই কষ্ট, দুঃখ। তাদের প্রায় 22 বছরের সংসার, অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। স্বামী পুলিশ অফিসার, রিটায়ার্ড হয়েছে। তার এখন সংসারে কোনো শান্তি নেই। সে 2-3 বার সুইসাইডের অ্যাটেম্প্ট নিয়েছে। তো কি হইলো? বলে স্বামীর তার কোথাও যেতে দেয় না। তাকে একটা বাইন্ডিং এ রাখে, কোথাও মিশতে দেয় না। সেই ধরনের। বাচ্চারাও বড় হয়ে গেছে। তো সে গেছে কাউন্সেলিং এ কোনো ডাক্তারের কাছে। তো ডাক্তার ১ম এ বলছে, "আপনিই রাইট। উনার সাইকোলজিক্যাল প্রবলেম আছে।" হ্যাঁ। তো এটা বলার কারণ কি? আমাদের যে ডাক্তাররা, এদেরও একটু কর্পোরেট হয়ে গেছে। বিশেষ করে সবাই। কারণ তার দরকার পেশেন্ট। সেই পেশেন্ট দেখতে যে তার কাছে গেলে তার সুনাম করে তাকে আরো সাইকো বানায় দিল। মানে সে যে ভুল করছে। আমি যেখানে দেখলাম যে তার এক আ বয়সের তো একটা ব্যাপার আছে। সব বয়সে তো সবকিছু করা যাবে না। তো কাউন্সেলিং শুধু যে বাচ্চাদের করবে তা না। প্যারেন্টিং ও করা দরকার। অবশ্যই। আমাদের দেশে যেটা হলো, আমাদের দেশে প্যারেন্টিং, একজন বাবা খুব কষ্ট করে বড় হইছে। সে চিন্তা করে তার ছেলেটাও কষ্ট করে বড় হবে। কিংবা আবার উল্টা চিন্তা করে যে আমি কষ্ট করছি, আমার ছেলেকে এই কষ্ট করতে দিব না। হ্যাঁ। তখন সে তাকে বিলাসী বানায়। ২ ধরনের আছে। ২ ধরনের। একটা হলো আমি যেভাবে বড় হইছি, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে ওইভাবে বড় হইতে হবে। তখন সে চিন্তা করে যে আমার বাবার অনেক কিছু আছে, তারপর কেন আমাকে দেয় না। আবার অন্য আরেকটা বাবা উল্টা চিন্তা করতেছে যে ব্যালেন্স হচ্ছে না। আমি ব্যালেন্স কষ্ট করে বড় করাটা হইছি, আমার সন্তানরা যেন সেই কষ্ট না পায়। যার ফলে সে তাকে এত বিলাসী করছে যে শেষ পর্যন্ত শেষে নিজে এই ফ্যামিলি গুলা যখন বড় হচ্ছে, এরাই তো আরেকটা ফ্যামিলি ক্যারি করতেছে। তো সে কিন্তু আবার উল্টা রোল প্লে করতেছে। তো কাউন্সিলিংটা আসলে স্কুল থেকে যতটা হবে আমার মনে হয় ততটা বেটার। যেটা আপনি বলছিলেন যে আপনি স্কুলে যখন জি। পড়ছেন। এই প্রসঙ্গে আসলে মনে পড়ে গেল যে আমি ২০১৭ সালে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার সুবাদে চায়নাতে গিয়েছিলাম। সফর ছিল। ওখানে কিছু হুম, স্কুল আমরা পরিদর্শন করি। তো তাদের সাথে মতবিনিময় সভা হয়। তখন জানতে পারি যে চায়নার প্রাইমারি স্কুলে শিশু মনোবিদ একজন শিক্ষক নিয়োগ দেন। যে কোনো শিশুর আচরণে কোনো ধরনের বিচ্ছিন্নতা বা কোনো ধরনের সম্পৃক্ততা কিছু পেলে তখন ওই টিচার তাদের সাথে কথা বলেন, তাদের সমস্যা শোনেন, এবং সেভাবে তিনি কাউন্সেলিং এর মাধ্যমে এটার সমাধান দেন। তো আমাদেরও আসলে সময় এসেছে, আমি মনে করব যে আমরাও এরকম একজন কাউন্সেলিং করতে পারেন এমন শিক্ষক, এবং আমরা যারা সাধারণ শিক্ষক রয়েছি আমরাও মানে একটু মনোযোগ দিয়ে দেখলে এরকম অনেক কেস কিন্তু আমার কাছে এসেছে, বা আমি দেখেছি যে কোনো শিশু একটু অন্য ধরনের, হুম, তাদেরকে হ্যান্ডেল করা খুব টাফ ছিল। যেমন ধরেন কারো আচরণ ছিল এমন অদ্ভুত যে সে এক জায়গায় বসতেই চাইতো না, আর ১ সেকেন্ডের মধ্যে সে ৫টা শিশুকে মেরে দিত। হুম, হুম, তো এই নালিশ আসতো যে ম্যাডাম আমাকে মারলো। তো ওকে কন্ট্রোল করাটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো ওই ক্লাসে। হুম, তখন তাকে আমি কি করলাম, তাকে তো আমি বকাঝকা করলে তো সে আরো বেড়ে যাবে।
এবং বুঝিয়ে বলছি, তবু সে বুঝতে চাইছে না, আবার চলে যাচ্ছে। তখন আমি যেখানে বসি আমার পাশে তাকে সবসময় বসালাম, বললাম যে বাবা তোমার প্লেস এই যে, তুমি আমার পাশে এবং তুমি হচ্ছে হিরো, তুমি হিরো, তুমি যা করবা দেখবা তোমার ফ্রেন্ডরা তোমাকে ফলো করবে। দেখো তুমি সুন্দর করে লেখো। মানে ওকে একটু পজিটিভলি ওর প্রশংসা করে ওকে দিয়ে আমি কাজটা করিয়ে নিলাম। ও আমার পাশে বসে থাকতো। তারপরেও কিন্তু উঠে, উঠে হঠাৎ করে চলে যেত। তো আবার আমি বললাম যে আজকে যদি তুমি টোটালি না ওঠো, সারা ক্লাসে যদি আমার কথা শোনো, তোমার জন্য কিন্তু একটা রঙিন পেন্সিল আছে। খুশি হতো। আবার এরকমও হয়েছে যে ওকে যখন একটা পেন্সিল দিয়েছি, তখন অন্য সব শিশুরা, ম্যাডাম আমারটা কই? পরের দিন আবার সবার জন্য আমার পেন্সিল কিনতে হয়েছে। তো এরকম কিছু চ্যালেঞ্জিং ছেলেমেয়ে থাকে। তাদের জন্য আসলে এক্সট্রা মনোযোগ, এক্সট্রা টাইম আমাদেরকে দিতে হয়। আ এই পেশায় কাজ করতে গিয়ে মনে হয়েছে যে যখন আমি এক্সট্রা টাইম দিচ্ছি, এক্সট্রা আ যত্ন নিচ্ছি কারো প্রতি, তখন আমার অন্য কাজের বা হচ্ছে কিনা আমার দায়িত্ব বেশি। তো সেক্ষেত্রে দায়িত্ব যদি একটু ছোট, ছোট করে ভাগ করে নেয়ার আ অপশন থাকে আমাদের, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে আমি বিশ্বাস করি। ফারজানা, আপনি তো আসলে অনেকগুলো গুণে গুণান্বিত। একবারে উপস্থাপক, বিতার্কিক, নাটক লিখছেন, স্ক্রিপ্ট রাইটার, আরো বিভিন্ন ধরনের কাজ আছেন। শিক্ষকতা পেশায় আছেন। যেহেতু আমরা শিক্ষকতা পেশায় নেই, সেই অনেক কিছু জানি না। আমাদের সময় স্কুলে বিতর্ক, তারপরে এই গল্প বলা প্রতিযোগিতা, রচনা লেখা প্রতিযোগিতা কিংবা এবং এই টাইপের বেশ কিছু শিক্ষামূলক কার্যক্রম চলতো পড়ালেখার পাশাপাশি। এখন কি সেগুলো আছে নাকি এগুলো বাড়ানো দরকার? হ্যাঁ, এগুলো আছে, এগুলো চলছে। হুম, তবে আমার মনে হয় বাড়ানো দরকার। হুম, আ আমার লাইফে যদি কথা হুম, বলি হুম। সেক্ষেত্রে আমি আপনি কিভাবে আ এগুলো ট্যাকেল দিচ্ছেন, কিভাবে আসলেন? আমি আসলে যখন ক্লাস 6 এ পড়ি, হুম, আ তখন হাই স্কুল, হুম, প্রাইমারি লেভেল শেষ হয়েছে, হাই স্কুলে পড়ি। তো তখন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনেক একটু বৃহত্তর অঙ্গন, অনেক ছাত্রছাত্রী আছে। তো সেখানে আমার মনে হলো আমি একটা কবিতা আবৃত্তি করি। হুম, তো আমাকে কেউ শেখায়নি। নিজে, নিজে গিয়েছি। তো সবার সামনে যখন মঞ্চে উঠেছি আমার মানে দম বন্ধ হয়ে যাচ্ছিল। হাত পা কাঁপা শুরু হচ্ছিল। আচ্ছা, আচ্ছা। তারপরে আমি পুরো কবিতা শেষ না করে নেমে এসেছি। হুম, নেমে আসার পরে আমার ১ম এ একটু লজ্জা এবং ভয় এটা লাগছিল এবং সাথে, সাথে মনে হলো যে আমি কেন পারলাম না? হুম, হুম, আমি তো চেষ্টা করলে পারি। হুম, হুম, আমি বাসায় ফিরে গিয়ে অ্যা নিজে, নিজে প্র্যাকটিস করলাম। আর তখন মনে হলো যে বিটিভির অনুষ্ঠানগুলোর হুম, কথা। হুম, বিটিভিতে বিভিন্ন প্রখ্যাত আবৃত্তিকারের আবৃত্তি আমি শুনেছি, উপস্থাপনা দেখেছি যে ওনারা এত সুন্দর করে করেন। তো আমি নিজে, নিজে তাদের কথা ভেবে করা শুরু করলাম। তো হুম, হুম। তারপরের থেকে আমি মঞ্চে উঠলে ১ম পুরস্কার আর কেউ নিতে পারেনি। আচ্ছা, আচ্ছা। এটা শুধু আবৃত্তিতে নয়, একক অভিনয়, নাটক। আর যখন আমি শুনলাম যে নাটক করব আমরা কয়েকজন দল মিলে, হুম, তো আমি ভাবতে থাকলাম যে কি বিষয় নিয়ে নাটক করা যায়। তখনকার সমসাময়িক একটা বিষয় ছিল যৌতুক। হুম, এবং সেই যৌতুক বিষয়টিকে নিয়ে অ্যা একটি রম্য নাটক কিন্তু আমি লিখে ফেলেছি। হুম, হুম, নিজে লিখে আ আমার বন্ধুদের সাথে নিয়ে আমি সেই নাটকটা আ মঞ্চায়ন করি। তো সেই থেকে মনে হলো যে কোনো একটা কাজ, কোনো একটা সৃজনশীল কাজ যদি শিক্ষা প্রতিষ্ঠানে করতে দেন, তখন কিন্তু ছাত্রছাত্রীরা ভাবে সেটা নিয়ে। হুম, এবং সেই সাথে আপনার কন্টেম্পোরারি এ যে ইভেন্ট গুলা আশেপাশে কি ঘটে যাচ্ছে, সমাজের কি প্রবলেম গুলা আছে, কি সলিউশন দরকার সেগুলো ভাবতে শেখে। যেটা আমি শিখেছি। সেগুলো ভাবতে শেখে, সেভাবে লিখতে শেখে। তো এটা আ এই যে সৃজনশীল কাজ, এর হুম, পিছনে কিন্তু প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। হুম, হুম, এটা সব আমাদের সময়ে তো বিশেষ করে আরো গ্রামে। আমার স্কুল লাইফ কেটেছে গ্রামে। গ্রামে তো প্রশ্নই আসে না কোনো বাবা-মা কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাবে তাকে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস শেখানোর জন্য। শহরে হয়তো কিছু বাবা-মা নিয়ে যান। আর এগুলা করেনও না। তো এইগুলা প্র্যাকটিসটা হচ্ছে কোথায়? বিদ্যাপীঠে। হুম, তো সেখান থেকেই যখন আমার বিদ্যালয়ে একবার একটা প্রতিষ্ঠান আর্সেনিক বিষয়ে সচেতন করতে এসেছিলেন। হুম, হুম, তো তারা কিছু কুইজের আয়োজন করলেন। তখন আমি সরাসরি কুইজে যুক্ত হলাম
যে আমাদেরকে কিছু কোশ্চেন করছেন, তারা কিছু তথ্য দিচ্ছেন, সেখান থেকে কোশ্চেন করছেন, তা অন্যভাবে কোশ্চেন করছেন। তো সেগুলা উত্তর দিয়ে তখনও আমি পুরস্কার জিতে নিয়েছিলাম। অনেক বছর পরেও সেই ওই কুইজের সম্পৃক্ত লোকদের সাথে দেখা হলে তারা আমাকে চিনে নিয়েছে যে বিথি আচ্ছা। আমার নামটি। তো ভালো লাগে যে ভালো কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া। আর এখন যদি বলেন যে ভাইরাল হওয়া খুব সহজ বিষয়। হুম, হুম, হুম। হ্যাঁ, টিকটকে একটা কিছু এসে করলেই যেটা আপনার গ্রহণযোগ্য নয়, কোনো সে উপকারেই আসছে না সে বিষয়টা বিষয়টা। নিয়ে তাকে সে কি করছে, সে ভাবছে কি যে আমাকে তো মানুষ চিনছে। এখনকার যুগে আমাদের তুলনায় বলবো যে ভাইরাল হওয়ার প্রবণতাটা বেড়েছে। তো এটা বুঝতে হবে আগে যে আমি ভাইরাল হচ্ছি, আমাকে মানুষ চিনুক, এটা আগে ভাবতে হবে আমার কাজের মাধ্যমে চিনুক। সেই কাজটা যেন ইতিবাচক হয়, সেই কাজটা যেন কোনো ইতিবাচক মেসেজ দেয়, মানুষ কিছু সেখান থেকে শিখতে পারে, নিতে পারে। দেশ এবং দশের জন্য, সর্বোপরি মানুষের জন্য কিছু ভালো দিক আমরা তুলে ধরি, সেভাবে আমি পরিচিত হই। এই ধারণাটা যদি যুব সমাজের মধ্যে গ্রো আপ করে, তাহলে আমার মনে হয় তাদের কন্টেন্ট গুলো আরো ভালো হবে। যেমন ধরেন যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি, তো আমরা রোভার স্কাউটিং করতাম। রোভার স্কাউটিং এ আপনার সুন্দরভাবে ডিসিপ্লিনটা প্র্যাকটিস করানো হয়। ডিসিপ্লিনের পাশাপাশি সেখানে কিন্তু সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা করানো হয়। তো সেখানে একসাথে সময়ানুবর্তিতা, ডিসিপ্লিন এবং আপনার সাংস্কৃতিক চর্চা, এবং সেই সব শিক্ষার্থীরা কিন্তু অন্যদের তুলনায় স্মার্টার। অবশ্যই সেটা বলতে হবে, এবং তাদের বিশ্ব সম্পর্কে জানার পরিধিটা বেড়ে যায়। যখন সে জানবে, তারপর সে জানা ছাত্রছাত্রীরা যখন কিছু একটা করবে, অবশ্যই সেটা সবার কাছে গ্রহণযোগ্য, ইতিবাচক এবং সুন্দর হবে। যেমন বিতর্ক। শিক্ষা প্রতিষ্ঠানে যে বিতর্কের বিষয়গুলো নির্ধারণ করা হতো, সেটা আপনার সামাজিক অবস্থা, তারপরে শিক্ষার্থীদের উন্নয়ন, আপনার দুর্নীতি বিরোধী এই বিষয়গুলো, এবং বিজ্ঞানের উপকারিতা, এই বিষয়গুলো আমার মনে পড়ে আর কি বেশি থাকতো আমাদের সেখানে। যেখানে ভাববার কিছু আছে, এখান থেকে ভাবতে ভাবতে আমি যখন বিতর্কের একটা সাবজেক্ট পেয়ে যেতাম কলেজ থেকে যে এই সাবজেক্টে বিতর্ক হবে, আমি কিন্তু ক্লাসের পরে সোজা লাইব্রেরিতে চলে লাইব্রেরি ওয়ার্ক করতাম, বিভিন্ন বইয়ের সাথে সংযোগটা ঘটতো, বিভিন্ন পত্র-পত্রিকা নিয়ে বসতে হতো। আমি সেই ডেটাগুলো, ইনফরমেশনগুলো কালেক্ট করতাম, লিখে রাখতাম। তো এই যে করে আমার টিমের সাথে যখন আমি এটা শেয়ার করতাম, অবশ্যই এটা আমাদের জানার পরিধিকে আরো বিস্তৃত করে দিত। তো একটা লেখা লিখবো যখন আমি জানছি অথেন্টিক আপনার সোর্স থেকে আমি বইয়ের পাতা উল্টে ওই তথ্যটা আমি নিচ্ছি, তখন কিন্তু সেটা আমার ব্রেনে থেকে যাচ্ছে। তো যখন আমার ব্রেনে জিনিসটা স্থায়ী হবে, আমি আত্মস্থ করতে পারছি, আমার বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারছি। তো শিক্ষার্থীরা বাস্তব জীবনে নিজেকে উন্নত করতে গেলে মানে লেখাপড়া এবং ভালো কন্টেন্ট আমরা কথা বলছি, ভালো কন্টেন্ট করতে গেলে আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হবে, জানতে হবে, এটার কোনো বিকল্প নেই। এবং এই ক্ষেত্রে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুব প্রাইম একটা ভূমিকা রাখতে পারে, এবং এটা আরো বাড়ানো উচিত। আরো যত বাড়বে, আরো ছাত্রছাত্রী এখানে সম্পৃক্ত হবে, তখন দেখবেন যে সামাজিক অবস্থাটা এত টেনশনে থাকতে হবে না। এখন দেখেন কি বলবো, আমি তো টিচার, আসলে অনেক বাবা মা যারা হাই স্কুল লেভেলের ছেলেগুলো পড়ে, বলে যে কন্ট্রোল করতে পারছি না ছেলে মেয়েকে, কথা বললে শুনছে না, তারা উগ্র হয়ে যাচ্ছে। তো এই যে ভয়ে প্রতিবেশীরা জানবে, মান সম্মান যাবে, সেই ভয়ে বাবা মারা চুপ হয়ে যান, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট কিন্তু পুষে রাখে তারা। এই কষ্টটা দূর হয়ে যাক, এই দূর করার জন্য আসলে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, সেই সাথে অভিভাবক, সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আমি আসলে কম্পেয়ার করব না, অল্প কিছু বাবা মা আছে, তারা তাদের ছেলে মেয়েদের সাথে খুব বন্ধু সুলভ ভাবে মিশে যাচ্ছে। আমি মনে করি যে আমি আমি কোন জেনারেশনের, 90s এ বড় হয়েছি, মানে জেনারেশন ওয়াই হয়ে আমি আলফার সাথে
আলফার মতো করে মিশে যাচ্ছি। যখন আমি আলফা জেনারেশনের সাথে তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা বুঝে আমি পজিটিভ চিন্তা ইনপুট করতে পারছি, তখন আলফা কিন্তু আমাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করছে। আমাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করবে, আমাকে পছন্দ করবে, তবেই তারা আমার দ্বারা প্রভাবিত হবে। আমি সেই সনাতনী মানসিকতা নিয়ে সবসময় তাদেরকে শাসন করব, সেটাও তারা নেবে না। দুদিক থেকে আসলে এগিয়ে আসতে হবে। সনাতনী মানসিকতা ছেড়ে নিজেকে আপ টু ডেট করতে হবে, সমসাময়িক বিষয়ে জ্ঞান রেখে, তখন আমরা জেনারেশনটাকে পজিটিভ দিকে আনতে পারবো। হুম। ফারজানা বিথি, জি। অনেক সুন্দর আসলে জ্ঞানগর্ভ আলোচনা করছিলেন। আমিও মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। তো এগুলো আমরা চাই প্যারেন্টস যারা আছে তারা নিক। এবং যেটা বলছিলেন যে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে, কন্টেন্ট আসলে ওভাবে বানানো দরকার যে বাবা ছেলের সম্পর্ক কেমন হওয়া উচিত। আমরা আগে দেখতাম মিনা কার্টুন কিংবা এই ধরনের আরো বেশ কিছু প্রামাণ্য চিত্র হইতো এবং ছোট ছোট নাটিকা হইতো মেসেজ দেওয়ার জন্য। এখন কিন্তু সেই ধরনের হয় না। তখন খালি একমাত্র বিটিভি ছিল। বিটিভির মাধ্যমে কিন্তু খুব সহজে পৌঁছে যেত। আমরা দেখতাম যে গানের সুরে সুরে বিশেষ করে আম এক বয়াতি আছে না কি যেন? কুদ্দুস ভাই। কুদ্দুস বয়াতি। আমরাও দেখতেছি যে কুদ্দুস বয়াতি রিমিক্সের দুনিয়ায় এসে সেও নিজেকে হারিয়ে ফেলে মানে অন্যভাবে প্রেজেন্টেশন হচ্ছে। যাই হোক, এটা ভালো যুগের চাহিদা। কিন্তু তারপরে কিছু মানুষের এগিয়ে আসা উচিত যে সুন্দর করে এই কনটেন্ট গুলোকে আরো বাবা ছেলে সম্পর্কে কেমন হওয়া উচিত, মায়ের সাথে মেয়ের কেমন বন্ধুত্বপূর্ণ আচরণ উচিত। আপনি যেটা বললেন যে আহ, 2 জেনারেশনের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং করা, এটা নিয়ে তো কন্টেন্ট বানানো যায়। জি। ছোট ছোট 4 মিনিট 5 মিনিট, যেটা এখন শর্টের যুগ, মানুষ দেখতেছে না। আমরা ওইটা চিন্তা করি আমরা 60 সেকেন্ডের ভিতরে কিভাবে একটা মেসেজ। আরেকটা বিষয় হয়ে গেছে যে হিউমার কিন্তু মানুষের প্রয়োজন আছে, যে না হাসলে হার্ট ভালো হুম। থাকে না, এবং হাসির খোরাক কিছু কন্টেন্ট আমাদের প্রয়োজন। প্রয়োজন। যেমনটি মিস্টার বিন মিস্টার বিন করতাম, আমরা দেখিয়েছে চার্লি তোমাদের, চ্যাপলিন দেখতাম। চার্লি চ্যাপলিন দেখতাম, ক্রিস স্টুয়ার্ট দেখতাম। হুম। তো সেই জিনিসগুলা মানুষকে হাসিয়েছে, আনন্দ দিয়েছে। বর্তমান যুগে দেখবেন যে কেমন যেন একটা স্রোতের মতো হাসা অঙ্গভঙ্গি দিয়ে হাসতেছে হাসানোর কন্টেন্ট বানানোর প্রতিযোগিতা, তো কিন্তু হাসতে এটা পারতেছে না। অসুস্থ বিনোদনে পরিণত হচ্ছে। হুম। যে আমরা আসলে ব্যালেন্সটা রাখতে পারছি না যে কোন মাত্রায় কতটুকুতে যেতে হবে। 10 জন বানিয়ে ফেলেছে হুম। হাসির কন্টেন্ট, তাহলে একজন সিরিয়াস হচ্ছে না কেন? তো 10 জন ভিউ, লাইক, কমেন্ট পেয়েছে, এজন্য আমাকে ওটা করে লাইক ওটা ফলো কমেন্ট করতে হবে। পেতে হবে। যে এই যে আরেকটা অসুস্থ প্রতিযোগিতা, লাইক, কমেন্ট, ভিউ, এর থেকে বেরিয়ে আসা দরকার আসলে। তো এটার জন্য আসলে সবাইকে সচেতন হতে হবে। আমরাও আসলে এখন আগে আমরা নাটক করতাম, মঞ্চ করতাম, সব ভলান্টিয়ারি সার্ভিস। মানে অন্য একটা কাজের পর যে ওইটা করতাম, ওইটা আমরা আত্মতৃপ্তির জন্য করতাম। লেখাপড়া করতাম কিংবা কাজ করতাম, কাজ করার পরে সন্ধ্যাবেলায় আমি মঞ্চ নাটক করতাম। তো ওটা করতাম, ওখান থেকে আসলে কোনো বিনিময় পেতাম না, বরং আরো খরচ করতে হতো। নিজেরা টিফিনের পয়সা বাঁচিয়ে ইয়ে করে। আর এখন ওই প্রজন্মটা আমার চোখে পড়ে না যে এভাবে যে করবে কিংবা করতে হবে। কিছু কিছু সাহিত্য সংগঠন আছে, তারাও করে যাচ্ছে। আসলে এটা প্রচার দরকার। এনজিও গুলো যারা আছে, এরা সমাজ বিনিময়ে অনেক কাজ করতেছে। এদেরও এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন আসবে, কারণ তারা তো পারে, তারা তো ভর্তুকি অনেক জায়গায় দিচ্ছে। কিন্তু ওই জায়গায় ভর্তুকি দেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয় যে এখন এই ডিজিটাল যুগে এসে কন্টেন্টে ভর্তুকি দেওয়াটা সরকার এবং এই ধরনের এনজিও বেসরকারি যারা আছে, যারা মানবিক কাজ অন্য দিকে করে, দান করার কিন্তু প্রচুর করছে মানুষ, সোশ্যাল ওয়ার্ক করতেছে। এই যে সোশ্যাল ওয়ার্কে যে আমরা এখানে একটু ব্যয় করে কন্টেন্ট তৈরি করি, কন্টেন্টও কিন্তু এখন মানবিক ওয়ার্কের ভিতরে জি, আপনি ঠিক বলেছেন। আসা যায় না। এটা আরো একটু বেশি এক্সারসাইজ করলে মনে হয় যে যে সমাজে এনজিও আরো গুলোকে একটা ইয়া রাখুক উন্নত যে হবে। আমরা সমাজ সচেতনমূলক প্রামাণ্য চিত্র বানাবো, কন্টেন্ট বানাবো, এখানে এদেরকে আনবো, তাহলে কিন্তু এইখানে লোকজন আসতে পারে। অবশ্যই। এবং তরুণরা এই কাজে বেশ আনন্দ আনন্দ পাবে পায়। এবং তারা বেশ এই কাজে উদ্বুদ্ধ হবে, বেশ হুম। আগ্রহী হবে। এইগুলা যদি আমরা ইন্সপায়ার করতে পারি তাদেরকে, হুম। তাহলে অবশ্যই এই পরিত্রাণ পাওয়া যাবে এই লাইক, কমেন্ট, ভিউ এর বিজনেস। হ্যাঁ, প্রতিযোগিতা এমন হোক, কে কত ভালো কন্টেন্ট বানাতে পারে, সুস্থ কত সুস্থ প্রতিযোগিতা। প্রতিযোগিতা হোক সংস্কৃতিতে। ওইটাই আমি মানে শেষে মেসেজ দিতে চাচ্ছি আর কি সবাইকে। উম, হ্যাঁ, খুব সুন্দর মেসেজ। আশা করি যে দর্শক আপনারা সবাই যারা শুনছেন এবং আর যারা প্রজন্ম রয়েছেন, যারা প্রতিভাবান রয়েছেন, তারা অবশ্যই এই মেসেজটি গ্রহণ করে এবং এই
সুন্দর কন্টেন্ট বানানোর কাজে, সমাজকে এগিয়ে নিয়ে কাজে এগিয়ে আসবেন আমাদের সাথে একমত হয়ে। আচ্ছা শরীফ মেরাজ হোসেন ভাই, কন্টেন্ট নিয়ে তো অনেক কথা আমরা বললাম। আপনিও তো কন্টেন্টের সাথে জড়িত। আপনার এই লাইনে কবে থেকে আসা এবং আপনার কন্টেন্ট পরিচালনা করতে গিয়ে যে অভিজ্ঞতা আমরা একটু জানবো, যেহেতু আপনার এখানে অনেক গেস্ট আসে, আমিও এসেছি, গেস্টদের সাথে কথা বলেন, তাদের প্রশ্ন করেন, তাদের সম্পর্কে জানেন, শোনেন। আজকে আপনার কথা জানতে চাই, আপনার কি অভিজ্ঞতা রয়েছে সেটা একটু শেয়ার করবেন। ধন্যবাদ ফারজানা বিথি। আসলে ব্যাপারটা ছিল অন্য একটা চিন্তা থেকে। আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম, এর মধ্যে একটা শেষ করি। আমরা পুরুষ যারা আছি, 40 একটা ম্যাজিক ফিগার আমাদের জন্য। তো আমি যখন 40 শেষ করলাম আমার এজ, বলছিলাম পুরুষের জীবনের কথা। তো 40 হলো একটা ম্যাজিক ফিগার, 40-এ পরিপূর্ণতা আসে। তো আমার থিমটা হলো নবী আসছেন 40-এ নবুয়ত পেয়েছেন, নবুয়ত আর হবে না, ওহী আর কারো কাছে নাজিল হবে, কিন্তু 40 যখন একজন পুরুষে পার হবে তখন সে পুরুষিয়াত পাবে। আচ্ছা, নারীরা? নারীদের সাবজেক্ট একটু পরে আসতেছে, আচ্ছা, নারীরা আরো আগে পেয়ে যায়, পুরুষ পেতে দেরি হয়, কারণ নারী জীবনে খেলে তো সেখান থেকে বুঝে শুনে একদম পরিপক্ক হয় আর কি, যে কোথায় কি করা দরকার। তো আমার যখন 40 পার ছিল তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু পুরুষিয়ত পেয়ে গেছি, এই পর্যন্ত এই লেভেলে শেষ করে এই লেভেলে পদার্পণ করছি, মানে বেঁচে আছি, তার মানে এখন আমার আর করার কিছু নেই। মানুষ বলে করার কিছু আছে, আমি বলি করার কিছু নেই। 40 বছর যাবত যা আমি অর্জন করছি, এই 40 বছর তাই আমার বিতরণ করতে হবে, মানে একটা আর্নিং আর একটা কি বলো এটাকে খরচ করার বিষয়টা, খরচ করা। এখন আর্নিং এর ভিতরে আমি দেখলাম যে আমার লাইফ স্টাইলে আমরা সাধারণত যা বুঝি আর্নিংটা হলো অ্যাসেট ব্যাংক ব্যালেন্স কত, জমি জমা কত। তো আমি দেখলাম যে আমার আসলে আমার আশেপাশে যারা আছে তাদের কারোর সাথে কাছের সাথে আমার মিলতেছে না, আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, ছিল কিছু, তো চিন্তা করলাম যে একটু রেখেও লাভ কি, কতটুকু শেষ করে দিছি করে। এখন পর্যন্ত বিলিভ ইট অর নট, বাংলাদেশে পৃথিবীতে আমার নামে কোনো ভূখণ্ড নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, ইকুয়াল জিরো। মানে আমি যেভাবে পৃথিবীতে আসছে সেভাবে রেডি হয়ে আছে যে কোনো দিন চলে যাওয়ার জন্য। এইটা এখন এটা এসে কি হলো, আমি চিন্তা করি যে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানগুলো যদি আমরা বিতরণ করে না যাই, এই জ্ঞানগুলো যদি আমি নিয়ে যাই, 40 বছরে আমি যতটুকু জ্ঞান পাইছি কিংবা যা অর্জন করছি, যা শিখছি, এটুকু যদি আমি বিতরণ না করতে পারি, তাহলে আমি যদি এইটা নিয়ে কবরে চলে যাই, তাহলে আমি আননেসেসারি ক্রিমিনাল হয়ে আল্লাহর কাছে অপরাধী এসে দাঁড়াবো, যে তোকে দিলাম তুই দিলি না, বাহ, চমৎকার ভাবনা। তুই কি এখানে আসলি কেন, তোকে তো আমি দিছি, তো এটা তো দেওয়ার। এখন যদি আমি আরো অর্জন করতে চাই তাহলে আমি আর দিতে পারবো না, তখন আমার খালি নেওয়া। অর্জন মানে কি, নিজের নেওয়া, এই নিয়ে দিব কোথায়? তো এর জন্য আমি স্টপ দিছি। এখন যদি বলেন আমার পেশা কি, আমি আসলে বলতে পারি না কাউকে যে আমার পেশা কি, কারণ আমি তো আসলে কিছু করি না। আপনি অনেক কিছুই করেন। আমি কিছুই করি না, আমি কি বলি, কথা বলি, আপনি গুরুত্বপূর্ণ কাজ করেন। কথা বলি। এখন কথা বলাটা কি, আমার চিন্তা যে আমি টানা 100 জনের লোকের সাথে, ইন্ডিভিজুয়াল লোকের সাথে কথা বলবো, তার মনের কথাটা শুনবো, ওখান থেকে শুনে আমি কি জানি তার সাথে আমি ক্রস ম্যাচ করবো, ব্লাড যেমন ক্রস ম্যাচ করে আমি ওখান থেকে একটা অন্তর নির্যাস যেটা বলে সেটাকে বের করতেছি, করে এখান থেকে যা হয় সেই ফাইনাল রেজাল্টটা আমি আমার বন্ধু সার্কেল বলেন, পরিচিতি বলেন, এদেরকে দিচ্ছি। আর যদি বলেন পৃথিবীর মধ্যে একমাত্র একটা ব্যক্তি যদি থাকে যার কোনো হতাশা নেই, সেটা আমি দাবি করতে পারি। আচ্ছা, চমৎকার। আমি একমাত্র ব্যক্তি পৃথিবীতে যার কোনো হতাশা নেই। আমার খুব ভালো লাগলো, আশা করি সবারই ভালো লাগবে। এমন একজন আত্মতৃপ্ত মানুষের মানে কথা শুনে। আত্মতৃপ্ত মানুষ, এর চেয়ে যদি বেশি র্যাঙ্কিং দেওয়া যেত আমি দিতাম। মানে আমার ভিতরে কোনো বিষয় নিয়ে অনুতপ্ত নেই, কেন ঘটলো, সুখী মানুষ। মানে এটা নিয়ে আমি চিন্তাই করি না, কারণ সুখী মানুষের একটা গল্প। আপনার এই কথার মধ্যে বলি যে আমার বাবাকে ঠিক এরকমই বলতে শুনেছি, বা তার জীবনযাত্রা এমনটাই আমরা দেখেছি যে তিনি নিজেকে সুখী মানুষ দাবি করেন, কোনো টেনশন নেই, তার কোনো দেনা নাই, তার কোনো কিছুই নাই ভাববার মতো। মানে ভাবনা, আমি আজকে সকালে যেটা হয়েছে, আমি সকালে আমি ঘুমাবো যেন ঘুমটা আমার চিন্তা করে উঠতে না হয় যে কালকে অমুক জায়গায় চাকরি করতে, এই কথা আমার ঘুম থেকে উঠতে হবে, এজন্য ঘুমাবার চিন্তাও আমার নাই, ঘুম থেকে ওঠার চিন্তাও আমার নেই। স্বাধীন জীবন। হ্যাঁ,
যদি আমি ঘুমাইতে চাই, আমি চিন্তা করবো এখন ঘুমাবো, ক্লোজ শাটডাউন, এভরিথিং শাটডাউন, সাথে সাথে ব্রেন শাটডাউন। আবার কাজ করলে আবার আমাকে উঠতে হবে অমুক বাজে, আমি ঠিকই ব্রেনকে অটোমেটিক, আমার ঘড়িও পড়ি না, আমি মানে অ্যালার্ম দেই না, ঘড়ির টাইম দেখি না, ওই টাইমটা আমার ভিতরে কেমন সেট আপ হয়ে গেছে, ওই টাইমে আমার উঠতে হবে। ওইটা দেখবো যদি ঘড়ি, ওইটাই বাজে। আচ্ছা, আমার ইচ্ছা হলো আমি যাব একটু, মানে যখন এই যে 25শে আগস্ট গেল আর কি 24 সালে, দেশে থেকে বিশাল পরিবর্তন হলো। আমি অনেক কিছু সাথে তখন জড়িত ছিলাম, সব স্টপ হয়ে গেল। চিন্তা করবোটা কি, অনেকেই পাওয়ার নেশা, তখন আমারও সুযোগ ছিল বিভিন্ন জায়গায় যোগ হওয়া, কাজ করা। আমি কিন্তু সেটা জানি, আমি চলে গেছি প্রকৃতির সন্ধানে। কক্সবাজারের মানুষ যায় 2 দিনের জন্য বেড়াতে, আমি 2 দিন যাই ওখানে দাঁড়াইলাম, সাগর তোমার দেখা হইলো না। তখন কি হবো, আমার কাছে কে যেন মেসেজ দিল তখন যে না তুমি থাকো, তোমার থাকতে মানা করতে কে। আচ্ছা, এখন আরেকজন হলে চিন্তা করতো কক্সবাজারে এক একদিন স্পেন্ড করা মানে 5,000 টাকা উপরে খরচ যায় ভালো মতো থাকতে গেলে। তখন আমি একটু মানে ওখানে বসে ইসফার দিলাম যে আমি কি জানি, আমি কিভাবে থাকতে পারি। এক বন্ধুর সাথে শেয়ার করলাম, বলকে তুমি আমার রিসোর্ট দেখো। মানে যে রিসোর্টে যে আমি উঠছিলাম সেই রিসোর্টের দায়িত্ব পাইনি। 1.5 বছর আমি সেখানে পালন করে আসলাম, একদম সমুদ্র আর আমার ভিতরে কোনো তফাৎ ছিল না, দারুণ। এবং সিঙ্গেল ফিলস আমার খরচ হয়নি। কারণ যখন আমার কাছে কিছু থাকবে না তখন আমার দায়িত্ব নেবে উনি, আর যখন আমি চিন্তা করবো যে আমি কি করবো আমার কাছে না থাকলে হবে না, তখন আর আমার দায়িত্ব তিনি ওটা নিবেন না, যে তুমি করো, দেখি কতটুকু আছে তোমার, জাহাজ তাই পাবা। তো ওই চিন্তা ভাবনা থেকে আমি মানে কিছু চিন্তা করতে, এখন যেটা হলো কন্টেন্টের যে ব্যাপারটা, যে করেন না আবার তো অনেক কিছুই করেন। হ্যাঁ, বসে তো থাকতে হবে না। ওই যে বললাম যে আমি মানুষের ভিতর থেকে টেনে বের করবো। প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা সুপ্ত প্রতিভা দিয়েছে, সুপ্ত জ্ঞান দিয়েছে, এবং সেটা প্রকাশের একমাত্র মাধ্যম হলো ভাষা, কথা, সাউন্ডটাই হলো পাওয়ার। তো আমরা এই যে অনেক কিছু জ্ঞান তো আমাদের ভিতরে আল্লাহ তাআলা জিপ ফাইল আকারে দিয়ে দিয়েছেন, আমাদের ব্রেনে একসঙ্গে দিয়ে দিচ্ছে। এটা এমন না যে আসে, এখন এটা হলো পাসওয়ার্ড দেওয়া আছে। ওই পাসওয়ার্ডটা যখন ক্লিক করবে তখন ওখান থেকে জ্ঞান খুলবে। এখন খোলার একমাত্র এটা হলো ভয়েস পাসওয়ার্ড। কথা বলতে হবে, কথা শুনতে হবে। একই শব্দ আমি একরকম উচ্চারণ করবো, আপনি আরেক রকম উচ্চারণ করবেন। কোন আওয়াজে ম্যাচ করবে আর কোনটা ফাইল খুলবে। আমরা যে আপনি উপস্থাপক প্রশ্ন করেন অনেকে, জি, প্রশ্ন করলে সে উত্তরটা দেয়, উত্তরটা হয়তো ওভাবে আপনি আশা করেননি, ঠিক কিন্তু বলেছেন। সে যেটা দিচ্ছে দেখে আপনি আশ্চর্য কিভাবে আসলো, এটা তো আমি চিন্তাই করিনি এইভাবে। এরকম ঘটে যায়। ঘটে যায় না? মানে আপনার প্রশ্নের কারণে ওর ব্রেনের ওই পাসওয়ার্ডটা খুলে গেছে, মানে ওইটা ভয়েস করে পাসওয়ার্ড দেওয়া ছিল। তাহলে সবই একসাথে নাজিল করে দিয়েছে, মানে পুরো সৃষ্টি একই সঙ্গে বের করে দিয়ে দিয়েছেন একটা সুপ্ত আকারে। এটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, কোরআনে আছে সম্প্রসারিত হচ্ছে, মহাবিশ্ব সম্প্রসারিত হয়। মহাবিশ্ব সম্প্রসারিত কি হয়, এই যে আমাদের সকল কাজ, আমরা আজকের কাজটা বীজের মতো একটু হয়েছে, আমাদের কর্মফল বড় হচ্ছে, তখন আমাদের এই জ্ঞান প্রসারিত হচ্ছে। এটার একমাত্র সাউন্ড। এই যার কারণে আমার এখন একটা আছে প্রজেক্ট ছিল এসো কথা বলি, ওইটা আমার নিজস্ব প্রজেক্ট, আমি চিন্তা করে রাখছি এখন যে আমি কথা বলবো, অনেকে এসে কথা। এই সুযোগতেই এখানে আসলাম, যেহেতু আমি এটা আরেকজনের প্রতিষ্ঠান, আমি এখানে আছি সহযোগী হিসাবে। প্রাইম টক দিয়ে শুরু করছি। প্রাইম টক মানে আপনার ভিতর থেকে প্রাইম কথাটা আমি বের করে আনতে চাই। আপনি অনেককে শোনেন হ্যাঁ, এবং আপনাকেও অনেকে শোনে। আর এই কথাটা এই প্রোগ্রামের সাথে বা আপনার চিন্তার সাথে যায় যে ভালো শ্রোতা ভালো বক্তা হতে পারে। হ্যাঁ। মানে ভালো বক্তা হতে আগে তো হলে আপনাকে শুনতে শুনতে হবে। আপনি যদি না শুনেন, আপনার ভিতরে যদি আমি ব্রাউজ করতে না পারি, ব্রাউজ করব কি হবে? আপনার কথা দিয়ে। আপনার কথা, আমার প্রশ্ন মনে এক একটা কোড, পাসওয়ার্ড, এটা দিব, আপনার পাতা উল্টাবে। জি, না হলে তো হবে না। এজন্য আমার এক বন্ধু আমাকে একবার বলেছিল যে কোশ্চেন কখনো স্টুপিড হয় না। কোশ্চেন কখনো স্টুপিড হয় না। কোনো না কোনো পথ দেখিয়ে দেয় একটা প্রতিটা প্রশ্ন এক একটা পাসওয়ার্ড। একটা password। হয়তো ওইটা আপনার সাথে ম্যাচ করেনি। সেটাই যে এই যে এত কিছু ঘটে যাচ্ছে, হুম। অনেকে ভয়ে মুখ খুলছে না, প্রশ্ন করছে না। প্রশ্ন আবার এক একটা কথায় কি হয়ে জানতে যাচ্ছে, একটা কথায় কিন্তু সরকার পতন হয়ে যায়। অনেক কিছু ঘটে যায়। একটা ওয়ার্ডে, হ্যাঁ, একটা ওয়ার্ডে একটা জীবন বিনষ্ট হয়ে যায়। জীবন বিনষ্ট হয়ে যায়, ওলটপালট হয়ে যায় একটা বিশ্ব। কথায়। একটা কথার এত শক্তি। আবার কথার কারণে কিন্তু পুরো জীবন চেঞ্জ হয়ে ভালো পথে চলে আসে। তো এটাই যে এই জেনারেশনকে প্রশ্ন করা শিখতে হবে, হুম। প্রশ্ন করতে জানতে হবে, প্রশ্ন করতে হবে। হ্যাঁ। তো ওই চিন্তা ভাবনা থেকে আমার কন্টেন্টের ইচ্ছা যে এটা, যে আমি মানুষকে কথা বলাবো, কথা বের করে আনবো, আর আমি বলবো। আস্তে আস্তে দারুণ চিন্তা। সম্প্রসারিত হচ্ছে। আশা করি সামনে আরো কি হবে, হোক সেটা ফান। আমরা কথা শুনে ফানটা কি, আওয়াজ শুনে আনন্দিত হই না?
একজন সম্পর্কে জানতে তো পারেন, তথ্য হ্যাঁ। জানতে পারছি আনন্দের মাধ্যমে। পাচ্ছি। আমার কথা হলো এগুলো আনন্দের মধ্যে যাক, কারণ আমি পৃথিবীতে দুঃখ নিয়ে যেতে চাই না। দুঃখ নিয়ে যেহেতু যেতে চান না, তো আমরা মনে হয় আমাদের আলোচনার শেষের দিকে চলে হ্যাঁ, এসেছি। আমার যদি চলে এসেছে। সময়ের কথা হুম, হুম। মাথায় রেখে আমাদেরকে শেষ করতে হবে। আসলে আলোচনা হুম। তো শেষ হয় না। তো আপনার জীবনের একটা মজার ঘটনা বলে আমরা শেষের দিকে এগোবো। আসলে মজার ঘটনা তো ওভাবে স্মৃতিচারণ করা কষ্ট হয়ে যায়, কারণ পুরো জীবনটাই আমার মজার। জীবনটা সেখান আমার থেকে একটা আমার পুরা জীবনটাই মজার। আ তার মধ্যে আসলে ১ম মজার আসলে স্মৃতি নিয়ে যখন যেদিন আমি বাবা হলাম। আ আমার বাচ্চাটা দুবাইতে হইছে। তো আমরা বাংলাদেশে তো আসলে অপারেশন থিয়েটারে ঢোকার প্রশ্নই আসে না। তখন আমাকে যেহেতু ওখানে আমার কোনো আত্মীয়স্বজন ছিল না, হসপিটালে গেলাম। ডাক্তারকে বললাম, "ডক্টর কি করা যায়?" কারণ আমার ওয়াইফ খুব পেইন এ ব্যা মানে আমার কষ্ট কাছে পাচ্ছেন। ভালো লাগতেছিল না। ১৮ কষ্ট ঘন্টা পাচ্ছেন। যাবত। তো আমি তাদেরকে বললাম যে, "আপনারা সিজার করেন।" তো সে আমাকে বলল, "দেখো শরীফ, সিজার ইটস এ নরমাল, একদম লাস্ট ডিসিশন এবং ওটার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। এটা আর ইমার্জেন্সি। আর তোমার ওয়াইফের যে কন্ডিশন সেটা একদম রেগুলার একটা ওয়েতে আছে। আচ্ছা। এটা তারা মাতৃত্ব যত চেষ্টা না।" করতে চায়। আর আপনি হ্যাঁ, অরিড হয়ে যাচ্ছেন। আমি ওই যে দরকার কি? আমার বাসায় থেকে অনেকে ফোন করছে, এটা করে ফেলাও, এখানে ই করছে। কিন্তু তারা আমাকে বুঝাচ্ছিল যে আ এটা প্রসেস অফ একটা মাদার হওয়ার, একটা মাতৃত্বের গর্ভজাতন। এটা মজার। ম্যাটারনিটি। এটা মজার। এটা জার্নি এনজয় অফ করা। তুমি মাদারহুড। এনজয় করো। এই কষ্টটা তোমার আজীবন মনে থাকবে। আর হুম। তারও মনে থাকবে। আর এইটা হয় দেখেই বাচ্চার প্রতি মায়ের দরদ হয়। আর যদি এটা না হয়ে বের করে তাহলে বাচ্চারা এত সুবিধার হয় না। একদম Yes, ডাইরেক্ট আমাকে এটা yes. বলতেছে। তাই বললাম যে, "আচ্ছা, ওরা আরবিতে বলে তার সুন্দর করে আমাকে বুঝাইলো একদম আয়াতে দিয়ে যে এটা দরকার, এটাই নরমাল। আর যখন আমরা দেখবো এটা কোন কারণে পসিবল না, তখন এটা আমরা 2 সেকেন্ড লাগবে ডিসিশন নিতে। তখন তোমাকে আর জিজ্ঞেস করব না আমরা।" Yes. তো গেল, তাহলে কি করবো এখন? আমি কি করতে পারি? রমজান মাস চলছে। আমি গেলাম ইয়াতে, মানে ইফতারির টাইম হয়ে যাচ্ছে তখন, আ ইয়া ওয়াশরুমে। ওখানে একটা হিটার এবং চিলার। আমি আর খেয়াল করিনি। আমি হিটারটা চালু করে দিছি। করে আমার পা যখন দিছে, পায়ের মধ্যে মানে আগুন পড়ে গেছে। আগুনে হ্যাঁ, মানে পুড়ে গেছে। গরম পানিতে। গরম পানিতে। তাহলে আমি চিন্তা করেছি, ওখানে নার্সটা যেয়ে এসে আমাকে বলল, "তুমি এত অহৃদ হচ্ছ কেন? এই দেখো তোমার দুশ্চিন্তার কারণে।" মানে এখানে আমার মেন্টালিটি কি ধরনের একটা সাপোর্ট দিচ্ছে তারা। তারা আপনাকে সাপোর্ট দিচ্ছে। যে বলে কি, "তুমি এখানে বসো এবং তুমি রুমে থাকো, তোমার ওয়াইফের হাত ধরে বসে থাকো, ততক্ষণ না বাচ্চা হয়। এবং এটার চেয়ে বড় কিছু আর নেই। তুমি এখানে থাকো, দেখবে সেও শান্তি পাবে যে তার কাছে আছে, তুমিও মনে হচ্ছে তুমি দেখতেছো। এতে আচ্ছা। কি হবে? তুমিও বুঝবা যে পিতৃত্ব কি। খালি মাতৃত্ব না, Yes. তোমাকেও বুঝতে হবে যে ওই মেয়েটা যে একটা বাচ্চার জন্মগ্রহণ করছে, সে কত কষ্ট করছে। এটা তুমি দেখলে তার প্রতি তোমার দায়িত্বটা থাকবে। Yes. যে এমনি এটা আসে নাই যে রেডিমেড একটা আছে এটা। তো ওই দিনের স্মৃতিটা আসলে আমি যখন আমার বাচ্চার দিকে তাকাই, এই ঘটনা আমার সবসময় মনে পড়ে যে আসলেই তো কত কষ্ট করে একটা মা তার সন্তানকে নিয়ে আসে। আর এই সন্তানটা যদি বকে যায় কিংবা এই সন্তানের কারণে যদি বাবা-মা অরিড হয় এবং কিংবা আমাদের কোনো ভুল সিদ্ধান্তে তারা নষ্ট হয়ে যায়। এই ভুল কষ্ট সিদ্ধান্ত রাখার এই কষ্ট জায়গা রাখে নেই। না। যার কারণে আমি যখনই ওদের দেখি আমার কাছে আসলে মনে হয় যে না, বারবার ইয়া করি। এই কষ্টটা অনুভব আমার কাছে মনে হয়। ওইটা মজার স্মৃতি হোক আর স্মরণীয় যেটা বলছে ওইটা আমার স্মরণীয়। চোখে। এর মধ্যে আরো অনেক স্মৃতি আছে, সব তো আর একদিন বলা যায় না। আচ্ছা, অন্য একদিন অবশ্যই আমরা শুনবো আপনার আরো অনেক কথা। জি। তো আজকে আমরা আজকে তাহলে দর্শক, আমরা প্রাইম টক থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন, অবশ্যই আরো দেখবেন এবং যা করার করে ফেলবেন, যাতে বারবার আপনাদের কাছে এই নিউজগুলা যায়। এবং আপনারাও যদি কেউ আমাদের সাথে আসতে চান এবং প্রাণ খুলে কথা বলতে চান, আপনার ব্রেনের পাসওয়ার্ড ওপেন করতে চান, আমাদের অনুষ্ঠানে আসতে পারেন। আজকে এই পর্যন্ত। যা করার কি করবে সেটাও আপনাকে উল্লেখ করে দেব। ও, মানে এটাকে লাইক দিতে হবে, শেয়ার দিতে হবে, কমেন্টস করতে হবে, আরেকজনদের রিকমেন্ডেশন দিতে হবে, আর সর্বোপরি আমাদের সাবস্ক্রাইব এবং ফলো করতেই হবে নাকি? সকলের জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।